প্রত্যেকে আমার সাউন্ড পাচ্ছ আশা করি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, সবচেয়ে ফাঁকিবাজি পড়ানো শুরু করবো আজকে জীবন, যেটা কখনো পড়াইনি। সবচেয়ে ফাঁকিবাজি পড়ানো শুরু করবো আজকে। দেখো, আমাদের সিলেবাসে তদ্ধিত প্রত্যয় আছে। এই তদ্ধিত প্রত্যয় হলো, আমার মনে হয়, যারা খুব পণ্ডিত লেভেলের ছাত্র, যারা সংস্কৃতটা ওই গুরুকুল প্রথায় পড়ে আসছে, তাদের পক্ষে খুব ভালো। কিন্তু আমরা যে বাংলা মাধ্যমের ছাত্র, আমাদের কাছে তদ্ধিত প্রত্যয়টা চিরকালেরই একটা যন্ত্রণা। এটা এত বড় একটা জায়গা, এর যে পরিধি কত, আমি নিজে বলতে পারবো না। ফলে এই জায়গাটাতে আমাদেরকে কভার করতে এসএসসিতে যদি বলা হয় সঠিকভাবে, তাহলে কিন্তু আমরা মারা পড়ব। এটা এত বড় একটা জায়গা, এতই বড় জায়গা, এবং এতই গুলিয়ে ফেলার জায়গা, সোজা করে গুলিয়ে ফেলার জায়গা, যে এই জায়গাটা আমাদের পক্ষে কভার করা খুব টাফ হয়ে যায়। এই তদ্ধিত পত্রটাকে আমি অনেক চিন্তা করার জন্য, কতটা ভাবে কিভাবে ফাঁকি মারা যায় আমি সেই চিন্তা করে সেইভাবে পড়াবো। তোমাদের খারাপ লাগতে পারে শুনে যে এই ফাঁকি মেরে পড়াবো বলছি, কিন্তু ফাঁকি মেরেই আমাকে পড়াতে হবে। আমি অনেকদিন ধরে যখন থেকে শুরু করেছিলাম তখন থেকে বললাম তদ্ধিত প্রত্যয় আমি একটা 16 পৃষ্ঠার পিডিএফ দেবো, তার বাইরে আমি একটি শব্দও পড়াবো না। একটি শব্দও আমি তার বাইরে পড়াবো না। একটা কথা আমাকে বলতে হয়, যদি তদ্ধিত প্রত্যয়, আমি আগে কথাগুলো বলে দিচ্ছি, প্রত্যেকে কানটা খাড়া করে শুনে এবং পাশে একটা পেন খাতা রাখ। আজকে তদ্ধিত প্রত্যয়ের যদি আমরা পানি নিয়মে খুলি, এই প্রায় 60 পেজ আছে। ব্যাকরণ কৌমুদীতেও প্রায় এরকম 60-70 পেজ আছে। না, ব্যাকরণ কৌমুদী 41টা পেজ আছে তদ্ধিত প্রত্যয়ের উপর। তাহলে এই গোটাটাই করবো আমরা, যদি আমরা গোটাটা আজ থেকে পড়া শুরু করি তদ্ধিত প্রত্যয় ব্যাকরণ পানি নিয়ম ধরে, কারণ কৌমুদী ধরে তদ্ধিত প্রত্যয় পড়াতে গেলে একটু সমস্যা হয়। কারণটা বলে রাখি, কারণ ব্যাকরণ কৌমুদীতে অনেক অংশ বিদ্যাসাগর মহাশয় পাণিনির থেকে আলাদা হয়ে গিয়ে নতুন নতুন প্রত্যয়ের নাম দিয়েছিলেন। ফলে কিন্তু আমাদের এসএলএসটি বা এসএসসিতে ওই পাণিনি নিয়মটাই আমাদেরকে প্রয়োগ করতে হয়। তো কি করি আমরা? আমি সোজা কথাই বলেছি, আগেই বলেছি আমাদেরকে, যে কতটা বেশি লেভেলের ফাঁকি মারা যায় আমি সেটাই চিন্তা করে করে একদিন চলেছিলাম। দেখো, তদ্ধিত প্রত্যয়ের সিলেবাসে কি দেওয়া হয়েছে দেখা হয়। তদ্ধিত প্রত্যয়ের দেওয়া আছে অপত্য অর্থে তদ্ধিত আমাদের সিলেবাসের মধ্যে। তুমুল আর আর কি আছে? অপত্য অর্থে তদ্ধিত আছে, এবং তারপরে আছে এটা, যেটা হলো ইয়সনিষ্ঠ। আর একটা মধ্যখানে নামটা ভুলে যাচ্ছি, একটা মিনিট ধরে বলে দিচ্ছি। মতো আছে। হ্যাঁ, মতু মতু তো তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে সিলেবাসের মধ্যে এই 4টে অংশ আছে: অপত্য প্রত্যয়, মতু, ইয়সনিষ্ঠ। এবার দেখো, আমি যদি গোটাটা পড়তে যাই পানি নিয়ম থেকে বা তোমার থেকে,
যদি আমি গোটাটা পড়তে যাই পানি নিয়ম থেকে বা তোমার ওই যে কি বলা যায় ওই থেকে আহ ব্যাকরণ কৌমুদি থেকে, তাহলে কিন্তু আমি মারা পড়বো সোজা কথায় বলতে গেলে। আর পরীক্ষার ক্ষেত্রে আমাদের এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে তদ্বিৎ পদ্ধতিতে কিন্তু ওই সূত্র ধরে কোনো কোশ্চেন হয় না। এই যে ধরো এত সূত্র আছে, আমাদের কোনো প্রত্যেক কোনো সূত্র কোনো কাজে লাগে না আমাদের, মানে সোজা কথায় জলে নেমে হাতে করে মাছ ধরার ব্যাপারটা বিকেলে। এবারে এই যে দেখছো এত হাজার হাজার সূত্র, এই ধরো লেখা আছে অতই বা এই যে এত সূত্র বাহ্যাদি ভাষ্যা, এইসব সূত্র আমি কোনটা পড়বো কিভাবে মনে রাখবো? দেখবে প্রত্যেকটা বইতেই ব্যাকরণ কৌমুদি থেকে শুরু করে বা পাণিনিয়ম, দেখবে কোথাও তদ্ধিত পথে শুরু হওয়ার আগে, কোথাও তদ্ধিত পথে শুরু হওয়ার পরে তার প্রত্যয়ন্ত বিধান আছে, বিভিন্ন কিছু উল্লেখ আছে। কিন্তু আমি সব চিন্তা করেই দেখলাম যে এইভাবে তোমাদেরকে যদি আমি এই মুহূর্তে পড়তে বলি, তাহলে তোমাদের ক্ষতি বেশি করে ফেলবো। আমি এটা অনেক ধরে চিন্তা করেছিলাম, এবং এটা আমি গতবার যখন লাস্ট ব্যাচ পড়াচ্ছিলাম 2023 সালে, তখনই আমি কিন্তু এটাকে আমি আইসোলেটেড করে মানে সংক্ষিপ্ত করে ফেলি, যেটাকে বেশি পড়িয়ে লাভ নেই। যেটুকু অংশ না পড়লে নয় সেটুকুই পড়াবো, তার বাইরে একটি শব্দ পড়াবো। সেই সূত্র ধরে প্রথমে আমি লিখতে বসলাম মানে কি কতটা শর্ট ভাবে লেখা যায়। আমি দেখলাম লিখতে গিয়েও দেখছি বড়ই হয়ে যাচ্ছে, ছোট আর করতে পারছি না। তারপরে আমি তপন কুমার মঞ্জের বইটা একটু ভালো করে খুলে দেখলাম। এটা তপন কুমার মঞ্জের বই থেকে দেওয়া আছে, পুরো পিডিএফটা। এই বইতে ভদ্রলোক যা লিখেছেন সেটা কিন্তু তোমাদের এসএসসির পক্ষে একদম পারফেক্ট। মানে এখান থেকে তোমাদের কমন আসবেই। তদ্ধিত প্রত্যয় থেকে আমরা কি কি অংশ কমন পেতে পারি, মানে কি কি অংশ বা কি কি টাইপের কোশ্চেন হতে পারে। ঠিক কৃৎ প্রত্যয়ের ক্ষেত্রে আমরা যেমন যেমন কোশ্চেন পেয়েছিলাম, যে ব্যুৎপত্তি বা পদ গঠন, এক কথায় প্রকাশ, অর্থ পার্থক্য, অনুবাদ, এই অনুবাদটা শুধু তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে আসবে, বাকি সবটাই আসবে। এবং অশুদ্ধি সংশোধনের দাপাদাপিটা একটু কম আছে তদ্ধিত প্রত্যয়ে। তবে এক কথায় প্রকাশ এবং অর্থ পার্থক্য আর ব্যুৎপত্তির দাপাদাপিটা এত বেশি যে তুমি পাগল হয়ে যাবে দেখতে। তো এই অংশে দেখবে এত দেওয়া আছে, এই যে তোমাদের পানি নিয়ম বা ব্যাকরণ কৌমুদিতে, যেটা পড়তে গেলে তুমি সত্যি কথা বলতে তুমি কিন্তু মারা পড়বে, একদম খুলে বলছি মারা পড়বে। তাই আমি চিন্তা করে তদ্ধিত প্রত্যয়ের যেটুকু অংশ না পড়লে নয়, আমি সেটুকুর বাইরে একটি অক্ষর পড়াবো না। আমি তাই প্রথমে বললাম আমি যা ফাঁকি মারার মারবো এখানে, তাতে তোমাদের যদি আমাকে মনে হয় ফাঁকি বাজিও বলো, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখবে আলটিমেট তোমাদের পরীক্ষা হলে গিয়ে তোমাদের লাভ হতেই হচ্ছে। এই যে দেখছো কয়েকটি তদ্ধিত প্রত্যয় যে অপত্য পদ্ধতিতে ইং শুরু করেছে, আমি এখানটায় যাওয়ার আগে এখানে দুই একটা কথা বলবো, দুই একটা কথা স্টার্টিং এ, আর কিছু বলবো না। অ্যাকচুয়ালি এই যে প্রথমে যে পার্টটা আছে তদ্ধিত প্রত্যয়, তদ্ধিতা বলে যে পার্টটা আছে, এই পার্টটা যে পরপর চলছে, এখানে আমি প্রথমের এই এতটা পড়াও, তারপরে একদম সেখানে চলে যাই। তাহলে তদ্ধিত প্রত্যয়ের এই বিরাট সমুদ্র সুলভ যে অংশ ব্যাখ্যা, কৃৎপ্রত্যয়ের ক্ষেত্রে আমরা অনেক সহজে বলে দিচ্ছি শক্তি সানচ বা সৎপ্রত্যয়, কৃত্যপ্রত্যয় বা তব্বনী নর্যক, বা বলতে পারছি নিষ্ঠা প্রত্যয়, তুমুল নুমুল, এইসব করে আমার কাজ শেষ। শুধু অনুবাদগুলো বা প্রয়োগগুলো আমাকে শিখিয়ে দিতে হয়েছিল ভালোভাবে, আর বইয়ের কোন অংশগুলো বলে দিতে হয়েছিল। কিন্তু তদ্ধিত প্রত্যয় যদি আমি ব্যাকরণ কৌমুদি খুলি, তুমি একটু পাগল হবে, তার সঙ্গে আমিও পাগল হবো, পরীক্ষাটা তুমি দিতে যেতে পারবে। অতএব যেটাতে আমার ছাত্রছাত্রী ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই লক্ষ্য রাখতে হবে। তদ্ধিত প্রত্যয় বিষয় সাধারণ নিয়ম বলে, দেখো এখানে যেটা বলা হয়েছে, অপত্য বা দেবতা, হিত, ভাব বা কর্ম, সাধু সমূহ ইত্যাদি নানা অর্থ শব্দের উত্তরে যে শব্দ যে যেসব প্রত্যয় হয় তাতে তদ্ধিত প্রত্যয় বলে। এটা কোনো আহাম্মক কিছু কথা না। তদ্ধিত প্রত্যয়ের বৈশিষ্ট্য, তদ্ধিত প্রত্যয় নানাবিধ অর্থে হয়ে থাকে। তদ্ধিত প্রত্যয় নানাবিধ অর্থে হয়ে থাকে। সৃষ্ট প্রয়োগ হিসেবে তদ্ধিত প্রত্যয় হয়। যেসব শব্দের ও প্রত্যয়ের ব্যবহার সৃষ্ট প্রয়োগ নেই সেসব ক্ষেত্রে তদ্ধিত প্রত্যয় হয় না। এসব কোনটাই আমার পরীক্ষার জন্য উপযুক্ত না। এইখানে অনেকগুলো কথাই বলা হয়েছে।
দেখো, শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যোগ হয় একটা নতুন শব্দ তৈরি করে। আবার বলছি, তদ্ধিত প্রত্যয়ের মূল বৈশিষ্ট্য কি? দেখো, কৃৎ প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হচ্ছিল, দিয়ে একটা বিশেষ্য বিশেষণ বা ক্রিয়াবাচক বিশেষণ বা ক্রিয়াবাচক শব্দ তৈরি করছিল, ক্রিয়াবাচক ক্রিয়াবোধক। যেমন ধরো গমযুক্ত ত গত, এটা একাধারে যেমন বিশেষণ হিসেবে প্রয়োগ হচ্ছিল, আবার একাধারে সেটা কিন্তু ক্রিয়ারও ভাব প্রকাশ করছিল। তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে কি হচ্ছে না, শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যোগ হচ্ছে এবং তদ্ধিত প্রত্যয় শব্দের সঙ্গে যোগ হওয়ার পর একটা শব্দ তৈরি করছে। সে আবার কিন্তু বিভক্তি লাভ করে একটা তার মতো ফর্ম সে পাবে। এই যে দেখো একটা কথা, অপত্য দেবতা হিত ভাব কর্ম সাধু সমূহ ইত্যাদি নানা অর্থ শব্দের উত্তরে যেসব প্রত্যয় হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয়ের বৈশিষ্ট্য, তদ্ধিত প্রত্যয় নানাবিধ অর্থে হয়ে থাকে, নানাবিধ অর্থে বিভিন্ন অর্থে প্রয়োগ করা হয়ে থাকে। সৃষ্ট প্রয়োগ অনুসারে তদ্ধিত প্রত্যয় হয়। যেসব শব্দের ও প্রত্যয়ের ব্যবহার সৃষ্ট প্রয়োগ নেই সেসব ক্ষেত্রে তদ্ধিত প্রত্যয় হয় না। যেমন অত ইং সূত্র অনুসারে অকারান্ত যে কোনো শব্দের ভিতরে ইং প্রত্যয় হওয়ার কথা, কিন্তু যেসব ক্ষেত্রে সৃষ্ট ব্যবহার নেই সেসব ক্ষেত্রে নিয়ম খাটবে না, অর্থাৎ অকারান্ত শব্দের শব্দমাত্র ইং প্রযুক্ত হবে না। মানে দেখো, এগুলো একসাথ থেকে মানে এইসব জিনিস আমার লাগবে না পরীক্ষা। সোজা কথায় বলতে গেলে আমার লাগবে না পরীক্ষা। এগুলো যদি কোথাও এমএ টেমএ লেভেলে থাকে পড়তে হয় পড়বে। কারণ এমএ তেও আমি কখনো মনে পড়ছে না আমি তদ্ধিত প্রত্যয়, আমি কম করে যখন পাস করলাম তখন তদ্ধিত প্রত্যয় ছিল বলে ওই এক কথায় প্রকাশ হিসেবে পড়তাম। আমরা গ্র্যাজুয়েশন লেভেলে কারক কারক প্রকরণ পড়েছি বা সমাস প্রকরণ পড়েছি। তারপরে যে না ওই কি বলে শব্দরূপে যেটা বলছি সুবন্ত প্রকরণ, তিঙন্ত প্রকরণ, সন্ধি প্রকরণ পড়েছি, কিন্তু তদ্ধিত প্রকরণ পড়িনি, কৃদন্ত প্রকরণ পড়েছি। আমি আমি যখন পড়তাম এমএ তখন পাইনি, পরবর্তী ক্ষেত্রে সিলেবাসে এসছে কিনা আমি জানি না। প্রত্যয় রূপ পরিবর্তন অনেকগুলো কথা আছে। এই যে অংশটা স্পেসিফিকলি প্রত্যয় রূপ পরিবর্তন, এটা আমি কিন্তু শেষে গিয়ে দেখাবো। এই এতটা অংশ আমি শেষে গিয়ে দেখাবো। আমি চলে যাচ্ছি আমার যেটুকু অংশ কাজে লাগবে, সেই হিঁচড়ের মতো অবস্থা। সোজা কথা, হিঁচড়ে থেকে কাঁটা বাইরে সবুজ, ছাড়াতে গেলে হাতে আঠা লেগে যাচ্ছে, সরষার তেল নিয়ে ছাড়াতে বসো, এই নিয়ে ছাড়াতে বসো, সেই নিয়ে, মানে সবকিছু আমি বাদ দিই, যেটুকু অংশ আমার খাদ্যদ্রব্য সেটুকুই আমি খাবো, তার বাইরে আমি একটি কথা বলবো না। আমি পারবো না। তোমরা যদি মনে হয় যে স্যার কেন এটা পড়ান ওটা বোঝান, আমি তোমাকে বলি আমি পারবো না। এই 3 মাসের মধ্যে এটা পড়ে এটাকে বোঝানো আমার পক্ষে সম্ভব না, বলেই বলে দিচ্ছি। তবে যেটুকু অংশ পড়াবো তার মধ্যে তুমি কমন পাবে, এটুকু আমি বলতে পারি। তোমার যেটা নিয়ে কাজ, নাম্বার পাওয়া নিয়ে কাজ, এবং কম সময়ে যাতে তুমি কভার করতে পারো সেটা নিয়ে কাজ, সেটা চিন্তা করেই কিন্তু আমি এটুকু অংশ নির্বাচন করেছি পড়ানোর জন্য। দেখো, কয়েকটি তদ্ধিত প্রত্যয় ভদ্রলোক প্রথমে লিখেছিলেন, কয়েকটি তদ্ধিত প্রত্যয়, মানে কয়েকটি মানে কোনটা না, যেগুলো এসএসসি তে লাগে সেই তদ্ধিত প্রত্যয়। অপত্য অর্থে তদ্ধিত প্রত্যয়, যেগুলি প্রথমে বলেছেন ইং। দেখো, যখনই আমি ইং প্রত্যয়টা পড়তে যাবো, এটা ব্যাকরণ কৌমুদে লেখা আছে হস্যই, দেখবে ই প্রত্যয়। আর পানিনি নিয়মে 405 নম্বর পেজে 17, 18 এবং 19 নম্বর পয়েন্ট। ঠিক আছে, দেখো প্রথমে উনি বলছেন অত ইং। অনন্তর অপত্য অর্থে অকারান্ত শব্দের উত্তরে ইং প্রত্যয় হয়, যেমন দশরথযুক্ত ইং সমান দাশরথী, অর্জুনযুক্ত ইং সমান আর্জুনী, রাবণযুক্ত ইং সমান রাবণী, দ্রোণযুক্ত ইং সমান দ্রৌণী। ভালো জিনিস। অপত্য অর্থে অকারান্ত শব্দের উত্তরে ইং প্রত্যয়। অর্জুন থেকে আর্জুনী, রাবণ থেকে রাবণী, দ্রোণ থেকে দ্রৌণী ইত্যাদির উদাহরণ পেলাম। তারপরে বলছে বাহু প্রভৃতি শব্দের উত্তর অনন্তর অপত্য অর্থে ইং প্রত্যয় হয়। বাহুযুক্ত ইং সমান বাহাবি, সুমিত্রাযুক্ত ইং সমান সৌমিত্র। ভালো জিনিস। আমি এটা আবার পিছনে আসবে এক্ষুনি, কেন এটা ভালো জিনিস বললাম, আসছে। এই যে বাহু প্রভৃতি, বাহু প্রভৃতি, তুমি পানি নেমে চলে যাও, প্রভৃতি বলতে গিয়ে 2-3টে বলে থেমে গেছে। আমরা তো আর সেই 1950 সালের ছাত্র নয় যে আমাদের সমস্ত সংস্কৃত মুখে লেগে আছে, বা ওই ধরো যে সমস্ত জায়গায় সংস্কৃত একদম ছোটবেলা থেকে পড়ানো হয় সেরকম টাইপের ছাত্র আমরা নই। আমরা হলাম সেই লাভ, মানে কি বলবো, মন্ডুক্য প্রতি পদ্ধতিতে আমরা সংস্কৃত পড়েছি। এখানে একটু পড়েছি, ওখানে একটু পড়েছি, খাপছে খাপছে পড়েছি, দিয়ে উদরে গেছি। ফলে এই জায়গায় দেখো বাহু প্রভৃতি শব্দ, অর্থাৎ বাহু প্রভৃতির মধ্যে কি কি শব্দ পড়ছে লক্ষ্য করে দেখো। বাহু, উপবাহু, বৃষালি, চূড়া, বৃকলা, বলাকা, মুসিকা, কুশলা, গগলা, ছগলা, সুমিত্রা, দেবসর্বণ, অগ্নিসর্বণ, সুনামন, পর্যন, সপ্ত, নর্তন, শিলাস, মরিচ।
লোমন, কৃষ্ণ প্রভৃতি শব্দ। ইনিও এসে লাস্টে প্রভৃতি বলেছেন, আর বলতে পারেননি। এই সমস্ত শব্দের উত্তরে কি প্রত্যয় হচ্ছে না, এই সমস্ত শব্দের উত্তরে ইং প্রত্যয় হচ্ছে। দেখো এখানে এসে আমরা পাচ্ছি, দেখো বাহ পুত্র বা বাহ অপত্যং পুমান বাহ বি, এখানে এই বানানটা একটু ভুল আছে। এখানে ইয় হস্যই ইয় হসন্ত হবে, ঠিক আছে। বাহ পুত্র বা বাহ অপত্যং পুমান বাহ বি। সেম ভাবে সুমিত্রায় অপত্যং পুমান সৌমিত্রী, দেব শর্মন অপত্যং পুমান দৈব শর্মী, অগ্নি শর্মন অপত্যং পুমান আগ্নি শর্মী, কৃষ্ণস্য অপত্যং পুমান ক্রাসনি, উরুদমস্য অপত্যং পুমান ঔরুরমি, উপবাহ অপত্যং পুমান ঔপবাহী। তাহলে দেখো বলাকায় অপত্যং পুমান বালাকি, বৃকলয়া অপত্যং পুমান বারকলি, মুসিকায় অপত্যং পুমান মৌসিকি, ছগলয়া অপত্যং পুমান ছাগলি, সুনামনা অপত্যং পুমান সৌনামি, পঞ্চনামনা অপত্যং পুমান পাঞ্চি, লোমনা অপত্যং পুমান লৌমি, মরিচি অপত্যং পুমান মরিচি, চূড়ায়া অপত্যং পুমান চৌড়ি, কুশলয়া অপত্যং পুমান কৌশলী। এই যে দেখো, একটা জিনিস বলছি তোমাদের, যদি কারোর সামনে এখন এই মুহূর্তে কৃষ্ণকালী মন্ডলের সংস্কৃত সন্দর্ভ থাকে, খুলে দেখো একবার। ভদ্রলোক এই যে প্রভৃতি অর্থে যে উদাহরণগুলো দেওয়া আছে, এইগুলোকে হয়তো একটু এনলার্জ করেছেন বা বাড়িয়েছেন, দিয়ে এই যে কলমটা আছে, মানে 1 2 3 4 অনুযায়ী পরপর সাজাননি ঠিকই, কিন্তু প্রায় সেরকমই সাজিয়ে দিয়েছে। এখানে বানানটা ঠিক আছে। তবে একটা কথা কি, আমার এখান থেকে কি কোশ্চেন হতে পারে বা কেমন ভাবে মুখস্থ করবো, কেন করব? দেখো পরীক্ষায় এখানে যে কোশ্চেন হতে পারে, প্রথম কথা, আর্জুনী ব্যুৎপত্তি কি? অর্জুন যুক্ত ইং বা অর্জুনস্য অপত্যং পুমান, এক কথায় প্রকাশ কি হতে হবে? আর্জুন। এবার দেখো এখান থেকে আরো একটা কোশ্চেন হতে পারে, কেমন? দেখো সুমিত্রায়া পুত্র সৌমিত্রী করলাম, ধরো সুমিত্রায়া অপত্যং পুমানের জায়গায় অপত্যং কি করে দিল? স্ত্রী। তখন কি হবে? কেউ বলতে পারবে? কেউ লাইনে আছো না নেই? স্যার একবার বলুন। ধরো এই সুমিত্রায় অপত্যং প্রমাণ দেওয়া আছে, সেই প্রমাণের জায়গায় কোনো করে সুমিত্রায় অপত্যং স্ত্রী করে দিলাম, সেখানে কি হবে উত্তরটা? সৌমিত্রী একই থাকবে না চেঞ্জ হবে? তখন কি সৌমিত্রীটাই আনচেঞ্জ থাকবে না চেঞ্জ হবে সেটা? চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? বানানটা কি হবে? দীর্ঘিকার হয়ে যাবে। হ্যাঁ, তখন ওটা দীর্ঘই। ঠিক দীর্ঘিকার হয়ে যাবে। দেখো এই এই ক্ষেত্রে এই যে আমাদের যে এই কি বলবো, এই যে আমাদের যে এই তদ্ধিত প্রত্যয়, মানে ধরে রাখতে পারো 1 2 3 3 2 1 1 2 3 3 2 1, এই ক্রমে আমরা অনেকবার রিপিট করব, অনেকবার। এই রিপিটেশন শেষ হবে হয়তো আগস্ট মাসে গিয়ে। আমরা এর সঙ্গে সঙ্গে কারক সমাজ সবই শেষ করতে থাকবো, কিন্তু এই অংশটা গিয়ে শেষ হবে গিয়ে, মানে সব পরিপূর্ণ শেষ হবে গিয়ে একদম হয়তো আগস্টে গিয়ে। কারণটা কি বলছি আমি, দেখবে অনেক পণ্ডিত মানুষ বলেন যে এক কথায় প্রকাশ মুখস্থ করতে নেই, শিখতে হয়। সেই শেখানোটা শেখাতে গেলে আমাকে প্রথমে এই অংশটা মুখস্থ করাতে হবে, তারপর এখানে স্ত্রীপত্রের প্রয়োগ শেখাতে হবে। তখন বা আরো অনেক জিনিস তোমাদের পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিয়ে তোমাদেরকে আরো বেশি ক্লিয়ার কনসেপ্ট করতে হবে। তখন তুমি দেখবে যে এই জায়গাটা তোমার, তুমি তুমি নিজে তখন এক কথায় প্রকাশ প্রচুর তৈরি করতে পারছো। এই মুহূর্তেই তোমাকে এক্ষুনি সবকিছু শিখিয়ে দিলে হবে না, হজম হবে না, তোমার তুমি নিতে পারবে না। আগে এই ফার্মাটা আমি দাঁড় করাই অপত্য প্রত্যয়, তারপরে আমি এখানে স্ত্রী, স্ত্রীর জায়গায় পুরুষ, তার জায়গায় দুই, দুইয়ের জায়গায় তিন, জয়ের জায়গায় যা, ছয়ের জায়গায় সা, অনেক কিছু, জয়ের জায়গায় যত, অনেক কিছু প্রয়োগ করবো। তারপর অনন্তর অপত্য অর্থে তাহলে দেখতে পাচ্ছ ইং প্রত্যয় কোথায় হচ্ছে? অপত্য অর্থে ইং প্রত্যয় হচ্ছে, যেখানে আমরা এতগুলো রূপ আমরা পেলাম। এই সবগুলো রূপ কিন্তু আমাদেরকে এক কথায় প্রকাশ এবং ব্যুৎপত্তি পাশাপাশি দুটো ভাবে কিন্তু মুখস্থ করে নিতে হবে। সোজা কথায় বলে দিচ্ছি, সব জায়গায় কিন্তু বুঝে তুমি পরীক্ষায় উদ্ধার করে দেবে হয় না। আর বিশেষ করে তদ্ধিত প্রত্যয়, শব্দরূপ, ধাতুরূপ, এইগুলো তুমি বুঝে গিয়ে পরীক্ষায় উদ্ধার করে দেবে, এটা হতে পারে না, হয় না কেউ। আর আজ পর্যন্ত যদি কেউ বলে সে বুঝে গিয়ে পরীক্ষায় উত্তর দিয়েছে, তাকে আমি আমার তরফ থেকে এখান থেকে নমস্কার জানালাম, কারণ আমার মেরিটে ওই জিনিস নেই ভাই। এই পরীক্ষা হলে গিয়ে তুমি সবটাই বুঝে গিয়ে, এই যে লোমন অপত্যং পুমান, লোমন মানে এখানে লোমন ঋষির কথা বলা হচ্ছে, সেখানে ইচ প্রত্যয় হবে, এত বুঝে পরীক্ষা হলে কাজ হয় না, তোমাকে কিছু মুখস্থ করতেই হবে।
বোঝার জন্য সারা জীবন পড়ে আছে, বই পড়ো, আরো ভাস অনেক বই পড়ো, শেখো, ঠিক আছে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে তোমার একটা মুখস্থ কনসেপ্ট তোমার বিরাট কাজের দিক। এটা হলো লগ্ন প্রত্যঙ্গমান লৌমি। এই যে অংশগুলো ধরো ইং প্রত্যয় দিয়ে আমরা এতগুলো যে পেলাম, এইগুলো এক কথায় প্রকাশ, প্লাস এখানে যে ইং প্রত্যয় যোগ করার পর কি রূপ পাচ্ছি, মানে ব্যুৎপত্তি বা পদসংজ্ঞা, সবটাই তোমাদের করে রাখতে হবে মুখস্থ। আমি আবার বলছি কি করছি না, মুখস্থ। শুনতে খারাপ লাগলেও মুখস্থ করতে হবে। আমি এখানে বোঝানো, আমি তোমাকে এখানে শুধু ডাইরেকশন দেবো, কোনখান থেকে কতটা পড়বে, কিভাবে পড়বে, এখানে আমি তোমাকে এর বেশি কিছু দেবো না। এইবার দেখো, সুধাতু কং কথাটা আছে, দেখো দেখো, সুধাত্রী শব্দের উত্তরে ইং হয় এবং রিকারের স্থানে অকং হয়। সুধাত্রী শব্দের উত্তরে ইং হয় এবং রিকারের স্থানে অকং হয়, যেমন সুধাত্রী যুক্ত ইং সৌধাতকি। এই অংশগুলো তোমার খুব একটা কাজে লাগবে না, এগুলো কিভাবে কোনটা কি যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে সেই কথা আছে, এটা আমার কাজের জায়গা নয়। আমার কাজের জায়গা এইটা, সুধাত্রী যুক্ত ইং সমান কি না সৌধাতকি, ঠিক আছে। এবার দেখো, ব্যাস, বরুণ, নিষাদ, চণ্ডাল, বিম্বানম, চেতি, বক্তব্য, বার্তিক। পানিনি যা বললেন তার বাইরে গিয়ে আবার বার্তিককার কিছু কিছু বাড়ালেন। দেখো, ব্যাস যুক্ত ইং সমান বৈয়াসকি, জীবনে কতবার পরীক্ষায় পড়েছি। বরুণ যুক্ত ইং সমান বারুলকি, এটা দেখিনি কখনো পড়তে। নিষাদ যুক্ত ইং সমান নৈষাদকি, কতবার পরীক্ষায় দেখে যাস পর্যন্ত। আচ্ছা, চণ্ডাল যুক্ত ইং সমান চান্ডালকি। বিম্ব যুক্ত ইং সমান বৈম্বকি। তাহলে দেখো, এই অংশগুলো আমরা দেখতে পেলাম। তাহলে এখানে আমি আরেকটা জিনিস তোমাকে শিখিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা হয়তো মিলবে না, কিন্তু দেখবে, লক্ষ্য করে এই জায়গাটা মিলে যাবে তোমাদের। যেটা পানিনি বলছেন ইন প্রত্যয়, বিদ্যাসাগর মহাশয় সেটাকে বলছেন হর্ষই প্রত্যয়, ঠিক আছে। এবং সেটা ব্যাকরণ কৌমুদীতে 17.3.1 এই পয়েন্টে আছে। আচ্ছা, সেম জিনিস যখন পানিনিয়ম খুলবে, এই পেজটা 405 লেখা আছে, এটা নাও মিলতে পারে তোমাদের সঙ্গে, কারণ আমার বইটা অনেক পুরনো। বই তো সবসময় সংশোধন চলছে, বইয়ের আকার আকৃতি চেঞ্জ হয়। সেখানে পানিনিয়ম 17, 18 এবং 19 নম্বর পয়েন্টে এই পয়েন্টগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই সূত্র অত ইং বাহদিভ্যাস্য বা এই উদাহরণগুলো হয়তো এর চেয়ে কম আছে একটু, কিন্তু এইগুলো আলোচনা আছে। তোমাদের কাজ, ধরো আমি এইটুকু অংশ দেখালাম, জাস্ট এতটুকু অংশ দেখালাম। এখানে বৈম্ব কি, বারুল কি, নৈষাদ কি, বৈয়াস কি, চান্ডাল কি, এইগুলোর ব্যুৎপত্তি কিভাবে হচ্ছে তোমার মাথার মধ্যে গেঁথে নাও, গেঁথে নাও। যেভাবে সেই লোক টাট্টু আঁকেন হাতের উপরে, কৃষ্ণের ছবি, বাবার ছবি, মায়ের ছবি, প্রেমিকার ছবি, প্রেমিকের ছবি, সেগুলো তোমার মাথার মধ্যে গেঁথে নাও, সোজা কথায় গেঁথে নাও। আমি এখানে এর বেশি কিছু বলতে পারবো না। আমি তদ্বিত পড়তে যা পড়াবো শুধু ডাইরেকশন দেবো, এইটা এইভাবে মুখস্থ করো, এইটুকু অংশ মুখস্থ করো, এখানে আমার বোঝানোর জায়গা নেই, আমি পারবো না, খুলেই বলে দিচ্ছি। আর এইটুকু অংশ, তবে এতগুলো কথার সঙ্গে একটা কথা বলে দিচ্ছি, এইটুকু অংশ পড়ে গেলে কমন পাবেই পাবেই পাবে, শিওর, একদম 100% কমন পাবে। এরপর চলে আসছি আমি অন প্রত্যয়, অমূর্ধন্য অন প্রত্যয়, যেটাকে ব্যাকরণ কৌমুদীতে বলা হচ্ছে অপ্রত্যয়। কি বলছি? অপ্রত্যয়। এটা ব্যাকরণ কৌমুদীতে মানে বলাই চাঁদের বই আছে 17.3.1, ঠিক আছে। আর তোমার এতে আছে, তোমার পানিনিয়মে 405 নাম্বার পেজে দেখো, 22 নাম্বার, 24 নাম্বার, 26 নাম্বার এবং 406 নাম্বার পেজের 27 নাম্বার পয়েন্ট। আমি সবগুলো একসঙ্গে কম্পারেটিভ স্টাডি করেছি আগে, তারপর আমি এটা দিয়েছি। অনপ্রত্যয় দেখো কি আছে, অপত্য অর্থে, অপত্য অর্থে অনন্তর পত্রে হবে, অনন্তরাপত্য যে কোনো অর্থে শিব ও প্রভৃতি শব্দের উত্তরে অন হয়। যেমন শিবযুক্ত অন শৈব, পৃথাযুক্ত অন সমান পার্থ। শিব প্রভৃতি কথাটি নিয়ে যে সমস্ত শব্দগুলো, এই প্রভৃতি, প্রভৃতিগুলো হলো একটি প্রাচীন বৈয়াকরণের সবকিছু সংক্ষেপ করতে, কিন্তু আমরা তার বৈয়াকরণ বা পণ্ডিত নয়, আমাদের কাছে কিন্তু খটকা লাগে। প্রভৃতি শব্দের মধ্যে কি কি পড়ছে? চণ্ড, জম্ভ, ভুরি, দণ্ড, কুঠার, কুকুভসু, খ, সন্ধি, মুনি, কুকুৎস, কপিঞ্জল, খঞ্জন, ফতিক, গোপিক, গ্রীষ্মিক, রেখা, লেখ, আলেখন, বিশ্রাবণ, রাবণ, পিটক, বিটক, পূর্ণনাভ, জরৎকারু, পৃথা, উৎক্ষেপ, পিষ্ট, সুপিষ্ট, তৎসন, ঋষিকেশ, গঙ্গা, বিপাস, যশ, কস্ক, দ্রুজ, তৃণ, কর্ণ, তৃণকর্ণ, পর্ণ, ভূমি, ইলা, সপর্ণী, বিরূপাক্ষ। আচ্ছা বলো তো বাবা,
এখানে তো তোমরা সবই পেলাম, অকারান্ত হস্যইকারান্ত দীর্ঘ সবই পাচ্ছি। লক্ষ্য করে দেখো একবার, স্বপর্ণী কি দীর্ঘইকারান্ত, এটা কি হস্যইকারান্ত পাচ্ছি। দেখো তাহলে এখানেও তো পাচ্ছি এরকম কিছু অংশ, এখানেও দেখো পাচ্ছি এরকম, দেখো বলাকা, এখানে দেখবে তার সঙ্গে অকারান্ত কয়টা আছে, যেমন অর্জুন না কি ছিল, অর্জুন, এও তো অকারান্ত পাচ্ছি। এখানে ইং হচ্ছে, এখানে তোমার হচ্ছে গিয়ে দেখো অন হচ্ছে। এই যে জায়গাটা, তখন তুমি বলবে, না স্যার এই যে শিবাদি ভবন সূত্র দেওয়া আছে, আরে আদিভ্য আদির মধ্যে কি কি পড়ছে তুমি বলতে পারবে? তাহলে তোমাকে ওই জন্য গবেষণা করতে হবে, পেপার বেরিয়ে যাবে দেখি। সম্ভব নয় দেখা, একটাই সম্ভব, পরীক্ষার চাপের মধ্যে এই শব্দগুলোর সঙ্গে অন প্রত্যয় যোগ হয়, এটাকে সন্ধির মানে বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়ই হবে, তুমি যেমন জানো তেমনি এইখানে মনে রাখবে এই জম্বযুক্ত অনই হবে, জম্বযুক্ত ইং হবে না, ভুরিযুক্ত অন হবে, ভুরিযুক্ত ইং হবে না। এরকম ভাবে মুখস্থ করে মাথার মধ্যে একদম টাট্টু এঁকে নাও, গেঁথে নাও গো। দেখো চণ্ডস্য অপত্যং পুমান বা চণ্ডস্য পুত্র কি হচ্ছে, চাণ্ড্যা, চণ্ডযুক্ত অন সমান চাণ্ড, ভুরি অপত্যং পুমান ভুরি পুত্র ভৌরহ, দণ্ডস্য অপত্যং পুমান দাণ্ড্যা, ঠিক আছে, কুঠারস্য অপত্যং পুমান কৌঠার, ঠিক আছে, মুনে অপত্যং পুমান মৌন, কপিঞ্জলস্য অপত্যং পুমান কাপিঞ্জল, পথিকস্য অপত্যং পুমান পাথিকা, গোপিকায়া অপত্যং পুমান গৌপিকা, রেখায়া অপত্যং পুমান রৈক্ষা, বিশ্ববনস্য অপত্যং পুমান বৈশ্রবন, আলেখস্য অপত্যং পুমান আলেখান, রাবণস্য অপত্যং পুমান রবণযুক্ত রাবণ, ঔর্ণনাভস্য অপত্যং পুমান ঔর্ণনাভ, জরৎকারস্য অপত্যং পুমান জারৎকার, ভূমি অপত্যং পুমান ভৌম, ইলায়া অপত্যং পুমান ঐল, স্বপত্ন অপত্যং পুমান সাপত্ন, বিরূপাক্ষস্য অপত্যং পুমান বৈরূপাক্ষ, কর্ণস্য অপত্যং পুমান কার্ণা। দেখো তাহলে এইগুলো ক্ষেত্রে তুমি এক কথায় প্রকাশ পাচ্ছ, তার সঙ্গে এই যে প্রতীকযুক্ত অন সমান পাতিক, কুপিঞ্জল যুক্ত অন সমান কাপিঞ্জল। এই যে ধরো পরীক্ষাতে তোমার তো কপিঞ্জল যুক্ত অন সমান তুমি কাপিঞ্জল লিখে দেবে, কিন্তু যখন কাপিঞ্জলটা দেবে না, তখন তুমি ভাববে এটা কি অন হবে না অন্য কিছু হবে, কারণ সবগুলো ক্ষেত্রেই সবকিছু হতে পারে। দেখবে যদিও নিয়ম আছে এর জন্য বাঁধা ধরা, এগুলো থাকলে এরকম হবে, এগুলো থাকলে এরকম হবে, সবই ঠিক আছে, কিন্তু পরীক্ষা হলে কি না, এরকমের জায়গায় ওরকম, ওরকমের জায়গায় ওরকম, ওরকমের জায়গায় সেরকম, সেরকমের জায়গায় এরকম, এটা মনে রাখার মতো মানে ব্রেন খুব কম লোকের আছে, যে পারে তাকে আমার এখান থেকেই নমস্কার। আমি তোমাকে বলছি, পরীক্ষায় তুমি যদি সাকসেস পেতে চাও, তুমি যদি পরীক্ষায় তদবিরপত্র থেকে 3টে কোশ্চেন থাকে, ব্যুৎপত্তি বা এক কথায় প্রকাশ, বা 4টে সম্ভব 5 নম্বর যদি থাকে, মানে ধরে রাখতে হবে যে 60 নম্বরের কোশ্চেন হয়, তদবিরপত্র আর কৃতপত্র মিলে মোটামুটি 20% কোশ্চেন ঘিরবে, বা 25% কোশ্চেন ঘিরে নেবে। আমি আগের দিন অফলাইনের ক্লাসে বলছিলাম কথা। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে এই জায়গাগুলোতেই তোমাদেরকে কিন্তু কি করতে হবে, তোমাদেরকে কিন্তু এই জায়গাগুলোতে অবশ্যই মুখস্থ করতে হবে, একদম দুলে 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 দুলে, বাচ্চারা যেমন পড়ে না মুখস্থ করতে, রেখাযুক্ত অন, রৈখ রেখাযুক্ত অন, মানে তোমার মাথার মধ্যে রেখার সঙ্গে অনই আসবে, রেখার সঙ্গে অনই আসবে, রেখার সঙ্গে ইং ফিং তোমার মাথার মধ্যে আসবেই না। যখনই রৈখ দেখবে তোমার মাথার মধ্যে সঙ্গে সঙ্গে রেখাযুক্ত অন ভেসে উঠবে, তুমি ওটাই ডাক দিবে। আমি এটাই বলতে চাইছি, প্রতিবর্ত ক্রিয়ার মতো মাথার মধ্যে গেঁথে যাবে। প্রতিবর্ত ক্রিয়া দেখেছো তো, ঘরের মধ্যে তোমার যেটা পার্সোনাল রুম, সেখানে তুমি যদি অন্ধকারে ঢুকে যাও, কোথায় সুইচ বোর্ড তুমি খুঁজে পেয়ে যাও, ওটা প্রতিবর্ত ক্রিয়া এক প্রকার। চোখের সামনে কিছু হলে চোখ পড়ে, বিজ্ঞানের বই আছে, আমি তোমাকে একটা অন্য উদাহরণ দিয়ে বললাম যে তুমি অন্ধকার ঘর, তোমার যেটা পার্সোনাল বেডরুম বা পার্সোনাল যেটা রুম, তুমি সেখানে যখন ঢুকবে, অন্ধকারে ঢুকে গিয়ে দেখবে তোমার হাঁদড়াতে হবে, তোমার এক চান্স থেকে সুইচ বোর্ডে হাত চলে গেছে। সেম জিনিস, এইগুলোকে এমন ভাবেই মুখস্থ করতে হবে, কাপিঞ্জল মানে কপিঞ্জল যুক্ত অন, মাথার মধ্যে এটাই ঢুকিয়ে নাও, অন্য কিছু ঢুকানোর দরকার নেই মাথার মধ্যে। এবার তোমরা যদি আরো বেশি জানতে চাও, কোথায় কোথায় আছে উল্লেখ তাও লিখে দিচ্ছি, লক্ষ্য করে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করে পুরো লিখে দিচ্ছি। পানি নিয়মে কোথায় আছে, কত নম্বর পয়েন্টে, মানে লাহিড়ী শাস্ত্রী বইটাতে, এবং ব্যাকরণ কৌমুদীতে কি কি কোথায় লেখা আছে তাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি। সেখানে অন প্রত্যয়টা কি প্রত্যয় নামে লেখা আছে, অপ্রত্যয় হিসাবে দেওয়া আছে। আর অপ্রত্যয় কিন্তু লিখলে হবে না এসএসসি, এসএসসি আমাকে অন প্রত্যয়টা লিখতে হবে, তাই আমি এটা করতে বলছি। এই অবধি কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো কুণ্ঠা, কারো কোনো অভিযোগ আছে তো জানা। হ্যালো হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ
বলছি স্যার অন প্রত্যয় যে হচ্ছে, অন প্রত্যয় করে যে বিসর্গটা কি হবে, না ওটা এক কথায় প্রকাশের ক্ষেত্রেই শুধু হয়? খুব এই ভালো যেমন ধরুন কোশ্চেন, চন্দ্রযুক্ত অন করলে চান্ড হয়, খুব এটা কি ভালো কোশ্চেন। যখন অন প্রত্যয় আমি যোগ? আমি বুঝে কোশ্চেন বুঝে নিচ্ছি, আর বলতে হবে, কোশ্চেন বুঝে নিচ্ছি আমি। এবারে দেখো, তোমার কোশ্চেনটা যুক্তিপূর্ণ অবশ্যই। দেখো, চন্ড একটা পদ বা পদ বা প্রাতিপদিক যাই বলতে পারো। পদ নয়, প্রাতিপদিক, পদ বললে কথাটা ভুল হবে। চন্ড একটা প্রাতিপদিক, তার সঙ্গে অন যোগ করলে চয়াকার মূর্ধন্য ডয় হচ্ছে, বিসর্গ হচ্ছে, যার প্রথম আর এক বচনে কি হয়, চান্ড হচ্ছে। মানে চন্ড যুক্ত অন সমান চান্ড, তার সঙ্গে সুবিভক্তি যোগ হওয়ার পর এই রূপটা আসছে। তবে তোমাদের ক্ষেত্রে বলে রাখি, পরীক্ষার কোশ্চেনে অপশন দেওয়া থাকবে, তো অপশনে এইটাই দেওয়া থাকবে, বিসর্গ দেওয়াই থাকবে। বিসর্গর সঙ্গে আবার পাশে চয়াকার মূর্ধন্যটাও যদি থাকে, তাহলে ভাবতে হবে পরীক্ষায় বহু লোকেরই ভুল হচ্ছে। আগে যখন লিখিত পরীক্ষা হতো, যখন আমরা চাকরি পেয়েছিলাম, তখন তো এরকম হতো না, ওই যে কি বলে, অপশনের ব্যাপার কোনো ছিল না। ধরো ভুরিযুক্ত অন, আমাদের কিন্তু ভয় উকার র বিসর্গই আমরা লিখতাম, ঠিক আছে, মানে প্রথমান্ত রূপটাই আমরা লিখতাম। তবে তোমাদের তো এমসিকিউ এদিকে সুবিধা, তোমাদের আশা করি প্রথমান্ত রূপটাই তোমাদের লিখে দেখ। ভালো কোশ্চেন, যেই কোশ্চেনটা করবো ভালো কোশ্চেন করেছো। শুধু বলা যাবে প্রাতিপদিক, তার সঙ্গে তদ্ধিত প্রত্যয়, তারপরে কি হয়, তার সঙ্গে তদ্ধিত প্রত্যয় যোগ হওয়ার পর আবার একটা প্রাতিপদিক আছে, যেটা কিন্তু তার আবার সুবন্ত শব্দ হিসেবে বিভক্তি যোগ করার রূপ পাই আমরা। আচ্ছা, এই পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে? আশা করি প্রত্যেকের আর কোনো কোশ্চেন নেই, আমি আগাচ্ছি তাহলে। ঋষ্যন্দ, স্যার, হ্যাঁ স্যার বলো বলো বলছি বলো বলো। বলছি স্যার একটু মানে মনে রাখার জন্য তো শর্টকাট টিপস মানে কোনো দিতে পারবেন, যে এরকম চন্দ্রটা চান্ড হচ্ছে, বুড়িটা ও মানে হ্যাঁ, ওটা ওকার বুড়ো হচ্ছে। ওটা বলা যাবে, ওটা বলা যাবে, ওটা সবার প্রথমে যে দুটো পেয়ে যায় তার মধ্যে আছে। কিন্তু ওটা বুঝতে গেলেও না, দেখবে যদি 4টা সূত্রের সঙ্গে আছে, তো তার 5টা ব্যতিক্রম আছে। ওটা আছে, ওটা এই যে প্রথমে যে পেজগুলো আছে না, এখানে লেখা আছে, ঠিক আছে, কোথায় আকার চলে আসে, কোথায় অন্তবর্ণের আগে হস্যইকার হয়ে যায়, ওইকার হয়ে যায়, সব আছে নিয়ম। আর কোন প্রত্যয়, অন প্রত্যয়ের অ থাকে, ইন প্রত্যয়ের হস্য থাকে, খং প্রত্যয়ের ইন থাকে, ঠং প্রত্যয়ের ইক থাকে, ঠক প্রত্যয়ের ইক কিছু থাকে। কিছু ক্ষেত্রে স্যার মেলে না স্যার। ওই যে বললাম, যদি তুমি 5টা যদি সূত্র অনুযায়ী মিলে যায়, তুমি বলবে বাহ, ঠিক মিলে যাচ্ছে, তারপরে দেখবে আরো 5টা ব্যতিক্রম দিচ্ছে, ঠিক আছে, ব্যাস হয়ে গেল প্রকার পা, সোজা কথা বলতে গেলে। তখন তোমার অবস্থা একদম ঘেটে গেল। তাই আমি বলবো ওটা যাবো, আমি সবার শেষে যাবো। আগে আমি তোমাদেরকে মুখস্থ করাবো, এনি হোক, গালি গালিজ দিয়ে হোক, যেমন করে মুখস্থ করাবো, কোশ্চেন দিয়ে দিয়ে মুখস্থ করাবো। মুখস্থ না করলে তুমি এই অংশ দিয়ে সাকসেস পাবে না। আমি আজ পর্যন্ত যত এত ছাত্র পড়ালাম, মানে কয়েকশো পড়িয়ে দিয়েছি, 60টার মধ্যে চাকরি পেয়েছে ঠিক, কিন্তু খুলেই বলছি, যে লোকগুলো চাকরি পেয়েছে, আহ, আমি কাউকে ছোট কাউকে বড় করছি না, অ্যাপ্রক্সিমেটলি আমার কাছ থেকে চাকরি তো 50, 56 থেকে 60, 62টা পেয়েছি মিনিমাম এখনো পর্যন্ত। আবার আমি চাকরি চলে গেছি, মাইনাস করতে হচ্ছে সেখানে আবার। যাই হোক, যতগুলি লোক মুখস্থ করতে পেরেছে ততগুলি লোক পেয়েছে, সোজা কথা হিসাব বলে দিচ্ছি আমি। যারা মুখস্থ করতে পেরেছে বা পেরেছিল, তারাই পরীক্ষায় সাকসেস পেয়েছিল। যে মুখস্থ করতে পারেনি, সে কিন্তু ফেলিওর হয়ে গেছে। এই জায়গাটা স্পেসিফিকলি কারক সমাসে তোমার তবুও মানে বুঝে বুদ্ধি খাটিয়ে ফেলার জায়গা আছে। কৃৎপ্রত্যয়ের অনেক অংশেই তোমার বুদ্ধি খাটিয়ে ফেলার জায়গা আছে। সন্ধি পুরোটাই বুদ্ধি খাটিয়ে, এবার টেকনিক্যাল ব্যাপার আছে। শব্দরূপ, ধাতুরূপ, তদ্ধিত প্রত্যয় এবং কৃৎপ্রত্যয়ের কিছু অংশ টোটাল একদম মুখস্থটা এমন ভাবে করতে হবে যেন প্রতিবর্ত ক্রিয়ার মতো মাথার মধ্যে ঢুকে থেকে যায়। তোমাকে দেখবে বেশ উঁচু উঁচু লেভেলের বয়স্ক ভদ্রলোক বা বয়স্ক অধ্যাপকরা বলবে যে না, এগুলো বুঝতে হয়, আমাদের সময় আমরা এইভাবে পড়েছিলাম, ঠিক
তাদের সময়ের পড়াটা ছিল অন্য স্টাইলের। তারা অনেক গভীরে সংস্কৃত পড়তো, আমাদের মতো ফাঁকি দিয়ে সংস্কৃত তারা পড়েনি। ক্লাস 7-8 একটু মানে মুখে কি বলবো জল তুলসী, 7-11-12 গোটা সালের কোশ্চেন। কলেজে গিয়ে তো যা পড়েছি সে তো পড়েছো তোমরা, আমরা তবুও পড়েছি, তোমরা কি পড়েছো তোমরাই জানো, আমি কিছু বলবো না। এম এ তে গিয়ে কি পড়েছো তো জানো। তারপরে গিয়ে আবার তোমরা এসএসসি পড়তে শব্দগুলো মুখস্থ করতেছো তোমাদেরকে। ফলে বুঝতে পারছো যে জায়গাগুলোর মধ্যে আমাদের পড়ার স্টাইলটা যেটা পশ্চিমবঙ্গে বিশেষ করে সংস্কৃত পড়ার যে স্টাইলটা, এই সংস্কৃত পড়ার স্টাইলটা কিন্তু মানে খুব একটা ভালো নয়। ফলে এই জায়গা থেকে আমাদেরকে যদি পরীক্ষায় পাস করতে, এখন আমাদের যে লক্ষ্য আমি জ্ঞানের ভান্ডার কোথাও পড়াবো তা না, আমাকে পরীক্ষায় পাস করতে হবে, বা পরীক্ষায় আমাকে কম্পিটিশনের মধ্যে মানে সামনের দিকে আসতে হবে। পাস করার কথা বলে খুব অনেকটা বেমানান হয়ে যায়। যে আমাকে কম্পিটিশনের মধ্যে আসতে হবে, আমাকে মুখস্থ ভাই করতেই হবে, কষ্ট করে মুখস্থ করতে হবে। আর দেখো খুব একটা কঠিন নয়, অনেক কম দেবো তো। যখন তুমি পানি নিয়ম করে মুখস্থ করতে তখন তোমার মাথা ঘেঁটে যাবে, ওরে বাবা এই বাবা কি হলো কি হলো, মানে ত্রাহিমাম ত্রাহিমাম অবস্থা হয়ে যাবে। কিন্তু এখানে গিয়ে তুমি যখন তোমার এই অংশটা দিচ্ছি আমি, তুমি মুখস্থ করতে পারবে। একটু চেষ্টা করে দেখবে, আজকে তো একটা সামান্য অংশ পড়াবো, তুমি দেখবে কালকে রাত্রের মধ্যে তুমি চেষ্টা করো, কালকে আবার আমি রাত্রিবেলা 9টার সময় ক্লাস নেবো, তার আগে তোমার মুখস্থ হয়ে যাবে, শিওর বলছি মুখস্থ হয়ে যাবে। এরপরে আমি চলে আসছি এখানটাতে, আর কারো কিছু জিজ্ঞাসা আছে? আর কারো কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, আমি এগাই তাহলে। দেখো ঋষ্যন্দক বৃষ্ণি কুরু ভস্য, ঋষিবাচক অন্ধক বংশীয়, বৃষ্ণি বংশীয় এবং কুরু বংশীয় শব্দের উত্তরে অপত্য অর্থে অন প্রত্যয় হয়। আচ্ছা, একটা কথা একটু একটু প্রসঙ্গ থেকে সরে গিয়ে বলি। আচ্ছা, ঋষিবাচক অন্ধক বংশীয়, বৃষ্ণি বংশীয়, কুরু বংশীয়, এই যে চারটা শব্দ আমি আন্ডারলাইন করা আছে, এটা দেখি কারো মাথার মধ্যে কোনো প্রশ্ন আসছে? কেউ আছো লাইনে? হ্যাঁ স্যার। বলো কি কোশ্চেন আসছে মাথার মধ্যে, এটা দেখি চারটা শব্দ দেখি। এখানে 4টা ঋষি বংশের কথাই বলবো। চারটা ঋষি বংশ, আর কারো মাথার মধ্যে কোনো কোশ্চেন আসছে? সূত্রটাতে আছে। দেখো এই আরেকটা স্যার স্যার সূত্র ছিল না, ওই যে মুনি বংশা বলে, সেটা এই ধরনের কিছু একটা হতে পারে, না সেটা সমাসে। সমাসের সূত্র যদিও। হ্যাঁ হ্যাঁ। দেখবে আমি এটা বাংলা কথা বলছি, আমি স্পেসিফিকলি দেখবে ঋষিবাচক পদ মহাভারতে প্রচুর পাবে, অন্ধক বংশের প্রয়োগ মহাভারত রামায়ণে পাবে, বৃষ্ণি বংশ পুরা হরিবংশ পুরাণের মধ্যে পাবে, মানে মানে মৌসল পর্বের মধ্যে পাবে। কুরু বংশ কোথায় পাবে? মহাভারতে পারবে পাবে। দেখো এখানে টপ অফ দ্য লাইন একটা পেয়েছিলাম, দেখো একদম মানে পড়ার সময় প্রথমেই পড়িয়েছিলাম, লক্ষ্য করে দেখো, তোমাদের চোখের গুলো পড়ে না। দেখো, যেসব শব্দের বা প্রত্যয়ের ব্যবহারে সৃষ্ট প্রয়োগ নাই সেসব ক্ষেত্রে তদ্ধিত প্রত্যয় হবে না। সৃষ্ট প্রয়োগ মানে কি? সৃষ্ট প্রয়োগ মানে কি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে সৃষ্ট প্রয়োগ মানে কি? কেউ আছো? সুস্মিতা আছো স্পোকেন সংস্কৃত? হ্যাঁ স্যার আছি। বলো সৃষ্ট প্রয়োগ মানে কি? নিয়ম অনুসারে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি বাকি রাখলাম, চিন্তা করবে দেখিনি একটু। আচ্ছা, সুদীপকে বলছি আমি, দেখি সুদীপ এটা পরের কোশ্চেনটা খুঁজে রাখবে কি হবে। ঠিক আছে। তোমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করবে তোমার ইউনিভার্সিটির উত্তরটা কি পাও।
দেখো ঋষিবাচক অন্ধবংশীয় বৃষ্টিবংশীয় কুরুবংশী শব্দের উত্তরে অপত্য অর্থে হয়। বশিষ্ঠস্য অপত্যং পুমান বাসিষ্ঠ, বিশ্বামিত্র অপত্যং পুমান বৈশ্বামিত্র, ভৃগর অপত্যং পুমান ভার্গব, গৌতমস্য অপত্যং পুমান গৌতম। তাহলে দেখো বৈশ্বামিত্র এখানে কোন প্রত্যয় যোগ হচ্ছে? বিশ্বামিত্র যুক্ত অন। গৌতম, গৌতম কি হচ্ছে? গৌতম, নট গৌতম, গৌতম যুক্ত অন। ভার্গব ভৃগু যুক্ত অন। আর্ষ ঋষি যুক্ত অন। এই যে অংশগুলো তোমার মুখস্থ হবে একই রকম ভাবে অঙ্গিরস যুক্ত অন আঙ্গিরস, কশ্যপ যুক্ত অন কাশ্যপ, মরিচ যুক্ত অন মারিচ, অগস্ত যুক্ত অন আগস্ত, পূর্ব যুক্ত অন পৌরব, বৃষ্ণিয়ন ব্রাষ্ণেয়, কুরু অন কৌরব, যদু অন যাদব, পাণ্ডু অন পাণ্ডব, ধৃতরাষ্ট্র অন ধার্তরাষ্ট্র, ভরদ্বাজ অন ভারদ্বাজা। আচ্ছা এই গৌতম মানে কি গো? কেউ বলতে পারে গৌতম হ্যাঁ, কেউ আছো বলতে পারো গৌতম মানে কি? এই যে তিরুপতি ছেলেরই আছো, ঘোষাল? কিন্তু গৌতম মানে কি গরুদের মধ্যে উত্তম? কামধেনু নাকি? গৌতম, হ্যাঁ। না, ব্যাপারটা অনেক গভীর আছে। বৈদিক সাহিত্যে বৈদিক ব্যাকরণে গো শব্দের একাধিক অর্থ আছে। তার মধ্যে একটা অর্থ হলো জ্ঞান। জ্ঞানের দিক থেকে যিনি উত্তম তাকে বলা হয় গৌতম। দেখবে শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীরা রাসলীলা করতো। গোপী মানে আমরা বলে থাকি অনেকেই আমাদের হাফ জ্ঞান নিয়ে, গোপী মানে হলো কৃষ্ণের লীলার ক্ষেত্রে লীলা সঙ্গিনী, গার্লফ্রেন্ড বলতে। গোপী হঠাৎ করে তাদের নাম অন্য কিছু হলো না কেন? একই কথা, কৃষ্ণকে বলা হচ্ছে মানে দেখো গোপী, কৃষ্ণকে বলা হচ্ছে যে বিগ ফিলোসফার। তার কাছ থেকে জ্ঞান যারা পান করত তারা হলেন গোপী। গো মানে জ্ঞান, পি মানে পান করতেন যারা। এরকম অনেক অর্থ আছে, যার প্রসঙ্গ থেকে সরে যাচ্ছে ছেড়ে দিন। এটা এটা আমার নিজের কথা নয়, আমি শুনেছিলাম। আমি যখন এমএ পড়তাম সেখানে এক অধ্যাপক বলেছিল এই 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 নামটা নিয়ে। আমাদের সেখানে ছেলে পড়তো গৌতম বলে, তার নামটা জিজ্ঞাসা করতে সে বলতে পারেনি। আমরা তো ভেবা চাকায় শুনছি কি ব্যাপার, এত বড় বড় অধ্যাপক কি বলছে। তিনি তখন এই কথাটা ব্যাখ্যা করেছিলেন, আমি সেরকম হয়তো শোনালাম। মাতুরুৎ সংখ্যা সংভদ্রা পূর্বয়া, সংখ্যাবাচক শব্দ সম এবং ভদ্র শব্দ পূর্বে থাকলে মাতৃ শব্দের উত্তরে অপত্য অর্থে অন হয়, স্থানে উর হয়। যেমন দ্বি মাতৃ থেকে দই মাতুর, দয় মাত্র অপত্যং প্রমাণ দই মাতুর। তাহলে এখানে দই মাতুর উৎপত্তি কি হচ্ছে? কি পূর্বক মাতৃযুক্ত অন। আর এক কথায় প্রকাশ করবে দয় মাত্র অপত্যং প্রমাণ দই মাতুর। এরপরে এক সময় তুমি গিয়ে দেখবে, এখন আমি করবো না, ওটা লাস্টের দিকে করাবো। যখন এই অংশটা ফার্স্ট প্রলেপটা হয়ে যাবে তখন করাবো। এই যে দয় মাত্র অপত্যং স্ত্রী, তখন কি হতে পারে? ঠিক আছে, সন্নাম মাতৃনাম অপত্যং কুমার সন্মাতুর, সন্মাতুর নট সন্মাতুর। দেখো পাশে যাতে ভুল না হয় আমি আর লিখে রেখেছি, তোমার বুঝতে ভুল হবে না। তোমার সন্মাতুর, দেখো সন্মাতৃ যুক্ত অন, ষট যুক্ত মাতৃযুক্ত অন। উৎপত্তি কি আছে? ষট যুক্ত মাতৃযুক্ত অন। এই বুৎপত্তিটা তোমার হয়ে যাচ্ছে এক কথা বলে একসঙ্গে। এই জেরক্স মানে এই ভদ্রলোক যে বইটা লিখেছেন কিন্তু দারুণ লিখেছেন, কোনো কথা হবে না। একই রকম ভাবে দেখো ভদ্র মাতৃযুক্ত অন, ভাদ্র মাতৃয় বা ভাদ্র মাতুর, সংমাতৃয়ন সংমাতুর, ত্রিমাতৃয়ন ত্রৈমাতুর। প্রত্যেকটি উদাহরণকে গুরুত্ব দিয়ে মুখস্থ করবে। ছোট বাচ্চা যেমন মুখস্থ করে, বা মাছি মারা কেরানি যেমন ফাইলের মধ্যে একটা মাছি মেরে পুড়ে দেয়, তোমরা সেইভাবে মুখস্থ করবে। এখানে বুঝাবুঝি সবগুলি মার ভাই। কন্যায়া কণিনচ, অপত্য অর্থে কন্যা শব্দের উত্তরে অন প্রত্যয় হয়, কন্যা শব্দের স্থানে কনিন হয়।
যেমন কন্যায় অপত্যং পুমান, কন্যাযুক্ত অন কনিন দিয়ে কানিন হচ্ছে। ব্যাস অর্থ, আমি এইখানটা একটু আমার নিজের ডাউট আছে। এই জায়গাটা আমার ডাউট আছে, আমি একটু তোমার একটু বলো, কন্যা অপত্যং পুমান কানিন, এটা মনে রাখবে। কনিন যুক্ত অন সমান কানিন, এটা উত্তরটা মনে রাখবে। ব্যাস ও কর্ণ কানিন ছিলেন, ঠিক আছে। ঢক মন্ডুকা, মন্ডুক শব্দে ঢক এবং ইক এবং অন প্রত্যয় হয়। ব্যাস শুরু হয়ে গেল তোমাদের, তোমাদের জন্য মাইন মানে এই ল্যান্ড মাইন করা শুরু হয়ে গেল। মন্ডুক শব্দে কি কি হচ্ছে? ঢকও হচ্ছে, ইংও হচ্ছে, অনও হচ্ছে। মন্ডুক যুক্ত অন সমান মান্ডুক, আর পক্ষে কি না মন্ডুক যুক্ত ইং সমান মান্ডুকি, আর মন্ডুক যুক্ত মান্ডুকীয়। তাহলে মন্ডুক শব্দের আমি যদি কোশ্চেনটা আমি ঘুরিয়ে করি, যে মন্ডুক শব্দের উত্তরে কোন তদ্ধিত প্রত্যয় হয়? যে অন অপশন রাখলাম, ইং অপশন রাখলাম, ঢক অপশন রাখলাম, অল অফ দিস, কোনটা উত্তর হবে তখন? কোনটা অপশন হবে? all of all of this. অল অফ all দিস। of this দেখো তাহলে কিন্তু আবার দেখো, মন্ডুক যখন বুৎপত্তি হচ্ছে মন্ডুক যুক্ত অন, আর মান্ডুকি মন্ডুক যুক্ত ইং, আর মান্ডুকীয় মন্ডুক যুক্ত ঢক। ওকে, এরপর দেখো, অশ্বপতি, জ্ঞানপতি, ধনপতি, শতপতি, গণপতি, স্থানপতি, রাষ্ট্রপতি, যজ্ঞপতি, কুলপতি, গৃহপতি, ধান্যপতি, পশুপতি, বন্ধুপতি, প্রাণপতি, ধর্মপতি, সভাপতি, ক্ষেত্রপতি ইত্যাদি অশ্বপত্যাদি শব্দ। এই যে অশ্বপত্য আদিভ্যশ্চ, দেখতে অশ্বপত্য আদিভ্যশ্চ, পানিনি লিখে গেছে অশ্বপত্য আদিভ্যশ্চ। এই যে বাবা, পানিনি ছিলেন, আমরা তো আর পানিনি নয়, ঠিক আছে। এই যে অশ্বপত্য আদির মধ্যে কি কি হতে পারে, মানে গোটা পৃথিবী ঢুকবে কিনা তাই আমাদের আইডিয়ার বাইরে। এই যে দেখতে পাচ্ছ অশ্বপতি, জ্ঞানপতি, ধনপতি, এই যে শব্দগুলোর সঙ্গে কি হচ্ছে, শব্দগুলোর সঙ্গে অপত্যর্থে অন প্রত্যয় হয়, ঠিক আছে। অশ্বপতি যুক্ত অন সমান আশ্বপত, গণপতি যুক্ত অন সমান গাণাপত, পশুপতি যুক্ত অন সমান পাশুপত। আচ্ছা, এই সম্বন্ধে যদি আরো উদাহরণ বেশি দেখতে চাও, এই 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 সবগুলো প্রয়োগ যদি দেখতে চাও বেশি করে, তাহলে তোমরা কৃষ্ণ কালী চলে যাবে, উনি উনি এই সবগুলোকে আবার ফিল আপ করেছেন, ঠিক আছে। কৃষ্ণ কালী চলে যাবে, তিনি সবটা ফিল আপ করেছিলেন। তবে এতে গেলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো মোটামুটি বুঝতে পারছো, যত প্রতিযুক্ত শব্দ সবের শেষে কি হয় না, অন প্রত্যয় হয়। আর অন প্রত্যয় হওয়া মানে কি হবে, সবসময় পূর্ববর্ণের দীর্ঘস্বর হয়ে যায়। পুরোহন বক্তব্য, এখানে ইম্পর্টেন্ট জায়গা একটু। দেশের নাম না বোঝালে পুরু শব্দের উত্তরে অন প্রত্যয় হয়। দেশের নাম বোঝালে পুরু শব্দের উত্তরে অন হয়, যেমন পুরো অপত্যং পুমান, পুরুযুক্ত অন সমান পৌরব। এখানে দেখো, পুরু একটা দেশ ছিল, পুরু দেশ কোথায় ছিল? বর্তমান ভারতের কোন রাজ্যে ছিল পুরু দেশ? সেখানে রাজা কে ছিল? ছেড়ে দাও, পুরো একটা রাজা, পুরো অপত্যং পুমান কি হচ্ছে, পৌরব। পুরুনাং রাজা, পুরুযুক্ত অন পৌরব। এটা সব পাচ্ছি এখানে, পুরু দেশের নাম নয়, পুরুর নাম অনুসারে দেশের নাম পুরু হয়েছে, পুরুযুক্ত অয় সমান পৌরব হচ্ছে। দেখো, তাহলে দেখো, এটা একটা পৌরব, এটাও একটা পৌরব। যখন দেশের নাম তখন অয় প্রত্যয়, আর যখন তার অপত্য বা তার বংশীয়দের নাম তখন অয়। বুঝতে পারলে? কারো কোনো জিজ্ঞাসা আছে এতটার মধ্যে? কেউ কি আছে, না সব পালিয়ে গেল? লম্বা লম্বা স্যার লাইন। এটা একটু বলুন দেশের, স্যার দেখো, পুরু হ্যাঁ দেশের নাম না বোঝালে পুরু শব্দের উত্তরে কি হয়, অন হয়। দেশের নাম না বোঝালে পুরু শব্দের উত্তরে কি হচ্ছে, অন প্রত্যয় হয়। যেমন ধরো ভারতবর্ষ,
আমাদের যদি আমরা বলি যে ব্যাখ্যা অনুযায়ী যে বা মেদিনীপুর, এই যে মেদিনী একজন রাজার নাম ছিল, সেখান থেকে মেদিনী নামটা এসছে। বা ধরো ভরতের দ্বারা প্রস্তাবিত রাজা দেশ বলে ভারত, এরকম নামও পাচ্ছি আমরা। এরকম প্রচুর জায়গা আছে। বলছে দেশের নাম যদি না বুঝিয়ে সেই রাজার অপত্যদেরকে বোঝায়, সেই ক্ষেত্রে অন প্রত্যয় হয়। আবার দেশের নামও যদি বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু অন প্রত্যয় যায়, কি প্রত্যয় হয়? অয়ে প্রত্যয়। এই যে দেখো, দেশের নাম না বলে পুরোযুক্ত অন হয়। পুরো অপত্যম প্রমাণ পৌরব, পুরুযুক্ত অন। পুরুনাং রাজা পৌরব, পুরুযুক্ত অন। ঠিক আছে, দুটো পরে হলো। এখানে পুরু দেশের নাম নয়, পুরুর নাম অনুসারে দেশের নাম পুরু হলে পুরুযুক্ত অয় হবে। ঠিক আছে, দেশের নাম হলে কি হচ্ছে তাহলে? দেখতে পাচ্ছ? বুঝতে পারলে অরুন্ধতি? হ্যালো, কোশ্চেন কোশ্চেনটা হ্যাঁ কিরকম স্যার, আমি বলুন? বলেছিলাম, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আমি অরুন্ধতি বললাম, আমার গলার একই রকম লাগছে। বোঝা গেল ব্যাপারটা? বেশি কিছু ডিপে যাওয়ার দরকার নেই বাবা, যতটুকু দরকার ততটুকুই যাও, বাস বাকি ডিপে গেলেই কোশ্চেনটা কিরকম আসবে? দেখো, পৌরব সাধারণত কোশ্চেন দেয় এইরকম: পুরুযুক্ত অন পৌরব, বা পৌরব উৎপত্তি কি পুরুযুক্ত অন। আবার একটা উদাহরণ, যেখানে দেশের নাম বোঝাবে সেখানে কি হচ্ছে? অয় প্রত্যয় হচ্ছে অনেক জায়গায়, উৎপত্তি কি আসছে। ঠিক আছে, দেখো পৌরব পৌরব অর্থপার্থক্য হতে পারে, কি হতে পারে না বুঝতে পারছো? একটা দেশের নাম, এটা দেশের নাম হচ্ছে একটা, এটা হলো পুরুষ বংশধর হচ্ছে বা সন্তান হচ্ছে, যাই বলতে পারে। দয় স্যার মগধ বিসর্গটা, স্যার বিসর্গটা ওইখানে তো বিসর্গ আছে, এটা তো বিসর্গ নেই। নেই, এটা তুমি, আমি ক্লিয়ার করে দেবো কোশ্চেন দিয়ে যে কিভাবে কি প্রয়োগ হয়, ক্লিয়ার করে দেবো, চিন্তা নেই। এটা আমি ক্লিয়ার করে দেবো, কোশ্চেন দিয়ে আর ক্লিয়ার করে দেবো। আচ্ছা, দয় মগধ কলিঙ্গ সুরমসাদন, লেখাটা উড়ে গেছে, বুঝতে পারছি না আমি। আমি এত সূত্র এখানে দেখবো না আমি। দেখো বলছে দ্বি অজ, অর্থাৎ দুই স্বর বিশিষ্ট দেশবাচক শব্দ মগধ, কলিঙ্গ, সুরমস শব্দের পর অপত্য অর্থে এবং রাজা অর্থে অন হয়। অঙ্গযুক্ত অন সমান আঙ্গ, অঙ্গানাং রাজা বা অঙ্গস্য অপত্যম। ওয়াঙ্গ, বঙ্গানাং রাজা বা বঙ্গস্য অপত্যম। মগধানাং রাজা মাগধ, কলিঙ্গানাং রাজা কালিঙ্গিয়া। দুই স্বর বিশিষ্ট দেশবাচক শব্দ, দুই স্বর বিশিষ্ট দেশবাচক শব্দ মগধ, কলিঙ্গ, সুরম শব্দের পর অপত্য অর্থে কি হয়? অপত্য অর্থে অন হয়। হনুমান। অঙ্গ, ঠিক আছে, অপত্য অর্থে এবং রাজা অর্থে অন হয়। অঙ্গযুক্ত অন আঙ্গ, অঙ্গানাং রাজা বা অঙ্গস্য অপত্যম। অঙ্গানাং রাজা এক কথায় প্রকাশ কি হবে? আঙ্গ। আর অঙ্গের পুত্র অঙ্গস্য অপত্যম, সেখানে কি উত্তর হচ্ছে? আঙ্গ। বুঝতে পারলে? বঙ্গানাং রাজা বাঙ্গ, আর বঙ্গস্য অপত্যম বাঙ্গ। বঙ্গপ্রদেশের এক রাজা ছিল, আমি নামটা মনে করতে পারছি না এই মুহূর্তে, তার নামটা এই বঙ্গ ছিল একটা। কলিঙ্গানাং রাজা কালিঙ্গ। স্যার, বলো। দুই স্বর বিশিষ্ট বলতে স্যার এই জায়গাটা কি বোঝাচ্ছে বুঝতে পারছি না। সাউন্ড পাইনি কিছু। স্যার বলছি দুই স্বর বিশিষ্ট দেশবাচক শব্দ বলা হয়েছে স্যার, ওই জায়গাটা একটু বলে দিন না। শুনতে অঙ্গ, পাচ্ছেন স্যার? ক, ওয় গ, মগ ধ। এদের বর্ণ বিশ্লেষণ করো, কটা স্বর পাবে দেখো তো, ইনি একবার।
কলিঙ্গ, প্রথমে কটা স্বরবর্ণ পাবে হিসাব করে দেখো তো, বর্ণ বিশ্লেষণ করলে এই দুটো করে স্বরবর্ণ পাবে, দুটো করে স্বরবর্ণ পেয়ে যাবে ওর মধ্যে। অবয়বের মধ্যে কটা সে যোগ হয়? মগধে তো 3টা হচ্ছে, মগধ। থাকতে পারে, দুটো তো আছে, দুই থেকে পেরিয়ে আর দুইয়ের চেয়ে তো কম নাই। না, অধিক হতে পারে, কম হবে না, তাই না? ওইসব অধিক আমি কেন এটাকে এত কোশ্চেনকে হালকা হয়ে নিলাম বলো তো? এইটাই সকাল থেকে তখন থেকে এটাই বলতে চাইছি। এই জায়গাতে গিয়ে এইসব জায়গায় যদি ঢুকতে যাও, পুরো করে ভুল ভুলাইয়া ছাড়া কিছু মনে হয় তো, পুরো ভুল ভুলাইয়া মনে হবে একদম। আমি অন্য জায়গায় তুমি সমাজে ঢুকো, ভিতরে কারকে ঢুকো, কূটপত্রে ঢুকো, আমি না বলছি না। তদ্ধিতপত্র পুরাপুরি ভুল ভুলাইয়া, অ্যামাজনের অরণ্য। তুমি একটাই জিনিস মনে রাখবে, অঙ্গের পুত্র অঙ্গের রাজা সবই কিন্তু অঙ্গ, আর ব্যুৎপত্তি অঙ্গযুক্ত অন সমান অঙ্গ। তোমার এইটাই তোমার মনে রাখার জায়গা দেখে গেল। আমি আন্ডারলাইন করে লিখেছি, যেগুলো মুখস্থ করতেই হয় সেগুলো পুরোপুরি, কারণ আমি নিজে পড়াশোনা সব আন্ডারলাইন করে রাখি। তুমি তোমার মাথায় থাকবে অঙ্গানাং রাজা অঙ্গ, অঙ্গস্য অপত্যং অঙ্গ, আর অঙ্গ ব্যুৎপত্তি কি অঙ্গযুক্ত অন সমান অঙ্গ, এটা তোমার মাথার মধ্যে একদম সেট হয়ে থাকে। ওকে, শ্রাবণী বেশি ঢুকতে যাও মাথা ফেটে যাবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এখানে 2 স্বর বলতে এটা বুঝতে পারছিলাম, আপনি বললেন যেহেতু এই জন্য না জিজ্ঞেস না, করলাম। সেটা ফ্যাক্টর নয়। তুমি এর যে 5টা যে ব্যতিক্রম থাকে তুমি কি করবে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আর সত্যি বলতে এই সূত্রগুলো কখনো ভালোভাবে পড়িনি, আর পড়ার ইচ্ছা আমার নাই জীবনে। পিলায়া বা, পিলা শব্দের পর বিকল্পে অন হয়, বিকল্পে মাথায় কথা, এই যে বিকল্প মাথায় রাখছি। পিলাযুক্ত অন পইল, পক্ষে পিলাযুক্ত ঢক পইলেও। তবে পইল উৎপত্তি কি? পিলাযুক্ত অন, আর পইলেও লেও মানে ঢক হয়, বুঝতেই পারছো। পিলা একজন নারী, তার নাম, ঠিক আছে? পিলা লোকের মেয়ের নাম হয়। ঠক, স্ত্রীভ্য ঠক কোথায় আছে? তোমাদের যে ব্যাকরণ কৌমুদী বইটা আছে, যেটা আমি কিনতে বলি বলাই চাঁদের বইয়ে, 17.3.2, আর ঢক প্রত্যয় সেখানে দেওয়া আছে এও প্রত্যয় হিসাবে। এও যেহেতু লাস্টে এও হয়, তাই বিদ্যাসাগর মহাশয় পাণিনির ঢক প্রত্যয়ের নাম করে নামকরণ করেছেন এও। ওকে, দেখো, স্ত্রী প্রত্যন্ত শব্দের উত্তর অপত্যয় অর্থে ঢক হয়। বিনীতায় অপত্যং পুমান বৈনতেও, বিনতা যুক্ত ঢক। সরমায়া অপত্যং পুমান, সরমা যুক্ত ঢক সারমেয়। গঙ্গায়া অপত্যং পুমান, গঙ্গা যুক্ত ঢক গাঙ্গেয়। ভগিন্যে অপত্যং পুমান, ভাগিনেয়। অনুরূপভাবে রাধেয়, গোধা থেকে গোধেয়, রোহিণী থেকে রোহিণেয়, সুভদ্রা থেকে সৌভদ্রেয়, দুর্গা থেকে দৌর্গেয়, অম্বিকা থেকে আম্বিকেয়, কৌশল থেকে কৌশল্যেয়, তারকা থেকে তারকেয়, কুন্তি থেকে কৌন্তেয়, সুপর্ণা থেকে সৌপর্ণেয়, মহি থেকে মাহেয়, অম্বা থেকে আম্বেয়, অম্বালিকা থেকে আম্বালিকেয়, যুবতী থেকে যৌবতেয়। মনে হয় সব মহিলাদের যে পুত্র তাদের কথা বলা হয়েছে, এই জন্য প্রথমে বলছে স্ত্রী প্রত্যয়ান্ত শব্দের অবতরতে ঢক হয়। এখানে একটা কথা হয় যে ঢক প্রত্যয়ান্ত পদ মূলত কোন লিঙ্গান্ত শব্দের উত্তর যোগ হয়? পুংলিঙ্গান্ত, স্ত্রীলিঙ্গান্ত, ক্লীবলিঙ্গান্ত? অবশ্যই স্ত্রীলিঙ্গান্ত। এবার ব্যতিক্রম আছে কিন্তু, সব যে স্ত্রীলিঙ্গ হবে তা নয়, অনেক জায়গায় আবার ব্যতিক্রম পাবে এক্ষুনি যাবে। সুভদ্রাদি ভস্য, শুভ্র প্রভৃতি শব্দের উত্তর অপত্যতে ঢক হয়। শুভ্রস্য অপত্যং, শুভ্রযুক্ত ঢক সৌভ্রেয়। বিমাতুর অপত্যং বৈমাত্রেয়, বিমাতৃত ঢক। সুরভি অপত্যং, সুরভিযুক্ত ঢক সৌরভেয়ী, নট সৌরভেয়ী। কোথায় গেছে এটা দেখো, সৌরভেয় অপত্যং স্ত্রী, বিমাতু অপত্যং স্ত্রী কি হবে?
কেউ আছো লাইনে নাই? বইমাত্র কি স্যার জি স্যার। বলুন? বইমাত্রেই। সুরভে অপত্যং স্ত্রী সৌরভে এই হলো, তাহলে বিমাতু অপত্যং স্ত্রী কি হবে? দই মাতৃ। ওটা হবে বইমাত্রেইনি। চলো দেখাও এবারে। শুভ্রাদি শব্দের মধ্যে কি কি পড়ছে দেখো। শুভ্র, শতদার, বিকাশ, রোহিণী, রুক্মিণী, ধর্মিণী, দিশা, শালুক, সকন্দি, বিমাত্রী, বিধবা, শুক, শকুনি, শুক্র, উগ্র, গোদন্ত, অতিথি, গোধা, কৃকলাস, ভরত, কর্পূর, ইতর, অন্যতর, সুদন্ত, সুদক্ষ, কদ্রু, অম্বিকা, সকল, বলিবর্দিন, বিপ্র, বীজ, জীব, সন, অশ্বন, অশ্ব, আরো কিছু শব্দ। অতিরিক্ত ঢক আত্মীয়, শক্তিযুক্ত ঢক শাক্তেয়, অদিতি ঢক আদিত্য, বিধবা ঢক বৈধবেয়, শকুনি ঢক শাকুনীয়, ইতরা ঢক ঐতরেয়, আদিতি ঢক আদিত্য, বিধি ঢক বৈধেয়, মৃকণ্ড ঢক মার্কণ্ডেয়, সুখ ঢক সৌকেয়, অতিথি ঢক আতিথেয়, দিতি ঢক দৈতেয়, পাণ্ডু ঢক পাণ্ডবেয়। বুঝতে পারলে বাবু কি করতে হবে তোমাকে? দেখো এখানটাতে আমি পেয়েছি শুভ্রস্ব অপত্যং প্রমাণ সৌভ্রেয় করেছো, বিমাত্র প্রথমে বইমাত্রেই বা বইমাত্রেও করলাম, স্ত্রী ভেবে ফেলে। এবার এই সমস্ত শব্দগুলো শুভ্র, শতধর, বিকাশ, রোহিণী, রুক্মিণী, ধর্মিণী, শালুক, এই শব্দগুলো আছে, এগুলো সবই উত্তরে কি হচ্ছে? ঢক হচ্ছে। তাহলে দেখো এই যে রূপগুলো দিয়েছে, এই রূপগুলো মুখস্থ করে নিতে হবে, এবং পারলে এই অংশগুলো দেখবে এখানে সবগুলো এখানে দেওয়া নেই, কিছু দেওয়া আছে, কিছু বাদ দেওয়া আছে, বাকিগুলো তুমি আবার তার সঙ্গে আরো কিছু ক্লাস পাবে কোথায়, কে কে মানে কৃষ্ণকালী মন্ডলের বইয়ে পাবে, পানি নেমে উল্টাতে পারবে সেখানে পাবে। পিতৃশস্যশ্রী ঢকি লোপ মাতৃশস্য, পিতৃশস্ত্রী মাতৃশস্ত্রী শব্দের অপত্য অর্থে ছন এবং ঢক হয়। ঢকি লোপের সূত্র অনুসারে অন্তঃস্বরে রিকারের লোপ হয়। এগুলো আমার ঢকি লোপে কিভাবে রিকারটা বাদ যাচ্ছে তার জন্য সূত্র হলো যেন ঢকি লোপে ছন প্রত্যয় দিয়ে থাকে। দেখো ভালো করে লক্ষ্য করো, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পিতৃশস্ত্রী অপত্যং পুমান দুটো হতে পারে, পিতৃশস্ত্রী ঢক, পৈতৃ শশে শশেয়, পিতৃশস্ত্রী যুক্ত ছন, পৈতৃ শস্ত্রীয়। দেখো ছনে কি হচ্ছে, একটা দীর্ঘইকার আসছে, আমি লিখে রেখেছি আগে দিকে। দেখো সেই দীর্ঘইকারটা এইটা দেখো, দেখতে পাচ্ছ? মাতৃশস্যু অপত্যং পুমান, মাতৃশস্ত্রী যুক্ত ঢক, মাতৃশস্ত্রেয়, মাতৃযুক্ত ছন, মাতৃশস্ত্রীয়। বুঝতে পারলে? মুখস্থ, আমি বারে বারে বলছি, আমাকে গালিগালাজ করতে বোঝানোর জায়গা নয়, এইটুকু অংশ দিয়েছি বেছে বেছে, মুখস্থ করে যাও, চোখ বন্ধ করে লিখে লিখে মুখস্থ করো। মাতৃযুক্ত ঢক, মাতৃশস্ত্রেয়, মাতৃযুক্ত ছন, মাতৃশস্ত্রীয়। একদম ছোট বাচ্চা যেমন মুখস্থ করে সেরকম মুখস্থ করো। ঠক, ঠকে গিয়ে আছে শেষ, আর না, ওটা ঘেঁটে যাবে এরপরে। দেখো ঠকটাকে ব্যাকরণ কৌমুদীতে কি বলা হচ্ছে? ইক। ব্যাকরণ 17.3.2 নম্বর পয়েন্টে এটা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আর পানি নিয়মে লাইব্রেরি থেকে এটা হয়েছে 407 নম্বর পেজ আমার বই অনুযায়ী, তোমাদের বই 35 নম্বর পয়েন্ট। যদি আমার বইয়ে 35 নম্বর পয়েন্ট থাকে, তোমাদের বইতেও কিন্তু 35 বা 36 37 এর বাইরে যাবে না, পয়েন্টটা ওখানেই থাকে। রেবত্যাদি ভীষ্টক, রেবতী প্রভৃতি শব্দের উত্তর অপত্য অর্থে ঠক হয়। যেমন রেবত্ব অপত্যং প্রমাণ, রেবতী ঠক, রহিব তত্ত্বিক। দ্বারপাল্লা অপত্যং প্রমাণ, দ্বারপালিত ঠক, দৌবার পালিক। অশ্বপাল্লে অপত্যং প্রমাণ, অশ্বপালিত ঠক, অশ্বপালিক। এইগুলো পরীক্ষায় বা প্র্যাকটিসের জন্য হামেশাই কোশ্চেন দেওয়া থাকে। রেবতী শব্দগুলির মধ্যে কি কিনা? রেবতী, আশ্বপালি, দ্বারপালি, মণিপালি, বৃকবন্ধু, এইগুলো দেওয়া আছে। এইগুলোর সঙ্গে ঠক প্রত্যয় যোগ করলে কি রূপ হয়
তোমরা সেটার জন্য পাবে কোথায়? কৃষ্ণকান্তে পেয়ে যাবে, পানি নিয়ে খুঁজলে পাবে না সব। ঠিক আছে, এই হলো ছক পদ্ধতি। তাহলে দেখো এক্ষুনি মধ্যে কেমন রং চেঞ্জ হলো। এখানে কি বললো, বড় বড় করে বললে, খুলে আগে দেখো, লক্ষ্য করে দেখো। স্ত্রী প্রত্যয়ান্ত শব্দের উত্তরে অপত্য অর্থের টক প্রত্যয় হয়। আচ্ছা বাবা, এটা কি তাহলে? রেবতী প্রভৃতি শব্দের উপর আমাদের ছক হচ্ছে কেন? এটা কি স্ত্রী প্রত্যয়ান্ত পদ নয়? এবার দেখো, তাছাড়াও কি আছে না, বিক্ষোভ গ্রহ ইত্যাদি রূপগুলো পাচ্ছি। ব্যাস। আর বিভিন্ন অর্থে তদ্বি আজকে পড়াবো না। আমার একটাই কাজ হবে, পড়িয়ে দেবো কি বিভিন্ন অর্থে তদ্বিটা পড়িয়ে দিই, একই জিনিস আলোচনা আছে। সাহস্য দেবতা, সে তার দেবতা, মানে তার আরাধ্য দেবতা। তিনি এর দেবতা বা তিনি আরাধ্য দেবতা। এই অর্থে দেবতা বাচক শব্দের উত্তরে অন হয় এবং অন্যান্য প্রত্যয় হয়। দেবতা স্ত্রীলিঙ্গ বলে সা হয়েছে। শিব অশ্ব দেবতা, শিব যুক্ত অন শৈব। বিষ্ণু অশ্ব দেবতা, বিষ্ণুযুক্ত অন বৈষ্ণব। শক্তি অশ্ব দেবতা, শক্তিযুক্ত অন সমান শাক্ত। এরকম গণপতি দিয়ে হয়, আরো অনেক উদাহরণ হয়। উদাহরণ অনেক বেশি পেয়ে যাবে তোমরা, কিন্তু কৃষ্ণকালীতে পেয়ে যাবে বা অচিন্ত কুমার দাসের বই পেয়ে যাবে। পানি নিয়মেও কিছু আছে উদাহরণ, না বলবো না। এটা পানি নিয়মের 405 নাম্বার পেজ আমার বইতে, 22 নাম্বার পয়েন্ট, আর 411 নাম্বার পেজে 63 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, এই 63-13 হবে সম্ভবত, 63 বলতে পারবো না। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা আছে? কারো কোনো জিজ্ঞাসা? না স্যার। না স্যার। গরু হারিয়ে গেছে, বুঝতে পারছো? গরু হারিয়ে গেছে, কর্তা কাজের লোক সব বেরিয়ে চারদিক খুঁজছে গরু কোথায়। তোমাদের এখানে পড়াটা গরু খোঁজার মতো মুখস্থ করতে হবে। ইত্থা দিব ইমনি যুবা, তস্য ভাব অর্থে পৃথু পরিষদের উত্তরে ইমনিস প্রত্যয় হয়, বা দ্বারা পূর্ব সূত্র থেকে ত তল অন প্রত্যয় করা যায়। তস্য ভাব পৃথু পরিষদের ত তল অন হয় ইত্যাদি হচ্ছে। দেখো, পৃথুযুক্ত অন পার্থবম, পৃথুযুক্ত ত পৃথিত্বম, পৃথুযুক্ত তল পৃথুতা, পৃথিবী প্রতিময়। একই রকম ভাবে দেখো, গুরুর সঙ্গে কি কি প্রতিযোগ করে কি হচ্ছে। গুরুযুক্ত অন গৌরব, গুরুযুক্ত ত গুরুত্ব, গুরুযুক্ত তল গুরুতা, গুরুযুক্ত ইংলিশ গরিমন। এই জায়গাতে কতবার পরীক্ষা এসছে, গরিমন ব্যুৎপত্তি কি, মৃদুত্ব ব্যুৎপত্তি কি, এরকম খুঁজবে প্রচুর, মানে সালের কোশ্চেন পাবে ব্যুৎপত্তি। সবগুলো দেখে নেবে। অন থাকলে কি হচ্ছে, ত থাকলে তৈবয় আসছে, দেখো এখানে আসছে তৈব। তল থাকলে তা আসবে, ইংলিশ থাকলে অন আসবে। এই হলো রূপ। তত্র ভব অর্থাৎ সেই স্থানে বিদ্যমান বা সেই জায়গায় বাস করে, এই অর্থে অন প্রত্যয় হয়। সুগ্নে ভব সগ্ন, বঙ্গেশু ভব বাঙ্গ, মগধেশু ভব মাগধ, কুলে ভব কৌলা, রাষ্ট্রে ভব রাষ্ট্রীয়, মুখে ভব মুক্ষম, পঞ্চজনে ভব পাঞ্চজন্যা। তস্য ইদম অর্থাৎ তার এটি বা এই অর্থে অন প্রত্যয় হয়। শিবস্য ইদম শৈবম, বিষ্ণু ইদম বৈষ্ণবম। এটা ভালো করে লক্ষ্য করে দেখো, এইখানে দেখো কি পেয়েছিলাম, পুংলিঙ্গের রূপ পেয়েছিলাম। কেন? বিষ্ণু ছিল অশ্ব, তার দেবতা। শিব শক্তি, শক্তি মানে কি? এই শক্তি মানে কি, কোন দেবতা গো?
কেউ আছে না লাইনে, সব পালিয়ে গেল? স্যার স্ত্রী দেবতা। যে কোনো নারী দেবতা বা মাতৃশক্তিকেই বলা হয় শক্তি, ঠিক আছে? তবে শক্তির মধ্যে কিন্তু আরেকটা দেবতাকে ধরা হয় তন্ত্রে, সেটা হলো শিবকেও ধরা হয়। কিন্তু স্পেসিফিকলি শক্তি বলতে বোঝায় যে কোনো মাতৃ, দুর্গা, কালী, শীতলা, সন্তোষী, সেরাবালী, বৈষ্ণব দেবী সব শক্তির মধ্যে পড়ে। ইভেন সরস্বতীরও একটা রূপ, যেটা নীল সরস্বতী বলা হয়, সেটাও কিন্তু শক্তির মধ্যেই পড়ে। এমনি সরস্বতী শক্তির মধ্যেই পড়ে। তত্র ভব সেই স্থানে বিদ্যমান অর্থে প্রত্যয় হয়। দেখো, সুগ্নে ভব শ্রগ্ন, বংশ ভব বাঙ্গ, মগধেশু ভব মাগধ, কুলে ভব কৌল, রাষ্ট্রে ভব রাষ্ট্রীয়, মুখে ভব মুক্ষম, পঞ্চজনে ভব পাঞ্চজন। তৎসইদম অর্থাৎ তার এটি, এই অর্থের ভিতরে অন প্রত্যয় হয়। শিবস্য ইদম শৈবম, বিষ্ণুস্য ইদম বৈষ্ণবম, ভৃগ ইদম ভার্গবম, দেবস্য ইদম দৈবম, সূর্যস্য ইদম সৌর্যম, চন্দ্রস্য ইদম চান্দ্রম, তমসা ইদম তামসম, চক্ষুষা ইদম চাক্ষুষম, দশরথস্য ইদম দাশরথম, পৃথিবী ইদম পার্থিবম। মুখস্থ করবে, বারে বারে বলছি, এখানে কিন্তু অন নেই, ইদম আছে। এটা এক কথায় প্রকাশ কেন হচ্ছে পরের দিন বুঝিয়ে দেবো, আগে মুখস্থ করো তারপর বোঝো। তস্য বিকার, কোন পদার্থের এক রূপ থেকে অন্য রূপে পরিণত বলে বিকার বলে। তস্য বিকার অর্থাৎ তার বিকার, এই অর্থে শব্দের উত্তরে অন হয়। মৃত্তিকায়া বিকার, মৃত্তিকা যুক্ত অন মার্তিক, সুবর্ণস্য বিকার সুবর্ণ সৌবর্ণ, পয়স বিকার পায়স, ভস্মন বিকার ভাসমন, চর্মণ বিকার চার্মহ, অসমন বিকার আসমহ। সা অশ্ব দেবতা, এই অর্থে অগ্নি শব্দের ঢক প্রত্যয় হয়। অগ্নিযুক্ত ঢক আগ্নেয়। তত্র নিযুক্ত সেখানে নিযুক্ত অর্থে ঠক প্রত্যয় হয়। দ্বারযুক্ত ঠক দৌবারিক। খুব ইম্পর্টেন্ট জায়গা। দেখো, ত আর তল, তস্য ভাব, তার ভাব, এই অর্থে ত এবং তল প্রত্যয় হয়। তার ভাব, তার ভাব, কবি কবি ভাব, বুঝতে পারছো? কবি, ছন্দের ভাব। দেখো, তস্য ভাব অর্থে ত এবং তল হয়। ত প্রত্যয়ন শব্দ ক্লিবলিঙ্গ এবং তল প্রত্যয়ন শব্দ স্ত্রীলিঙ্গ হয়। তল প্রত্যয়ন শব্দে তা থাকে। যেমন দেখো, লঘু ভাব, লঘুযুক্ত ত্ব লঘুত্ব, লঘুযুক্ত ত্ব লঘুতা, গোপ ভাব গোত্র, গোথল গোতা, পটো ভাব পটুতা পটুপটুত্ব, সাধর ভাব সাধুতা সাধুত্ব, বিদ্যৎ ভাব বিদ্যত্ব বিদ্যত্ব, গুরুর ভাব গুরুত্ব গুরুত্বা, কবিত্ব কবিত্বা। তাহলে কবিতা শব্দে কোন প্রত্যয় যোগ হয়েছে গো? কবিতা শব্দে কোন প্রত্যয় যোগ হয়েছে? রবীন্দ্রনাথ প্রত্যয় না জীবনানন্দ প্রত্যয়? তল প্রত্যয় তা থাকে। মহত্ব, মহত্ব, এইভাবে গুলো পাচ্ছি আমরা। এবার দেখুন ক্ষুদ্রত্ব ক্ষুদ্রতা, মৃদুত্ব মৃদুতা, নশ্বরত্ব নশ্বরতা, মত্তত্ব মত্ততা, সত্ত্ব সত্ত্বা। দেখো, এখানে তয়বা যোগ হচ্ছে, সত্তা এখানে কি হচ্ছে অন্যটা। তারপরে দেখো, গ্রাম ও জন বন্ধু, হ্যাঁ কি কিছু বলছো বলো। কি হলো? সাউন্ড পাচ্ছি না ভাই, একটা ফোটা বুঝতে পারছি না, শুধু গু 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 আওয়াজ হচ্ছে। আমি একটি শব্দ তোমার শুনতে পাচ্ছি না। ল্যাপটপের সাউন্ড কিন্তু খুব স্পষ্ট আসে, একটা সাউন্ড বুঝতে পারছি না তোমার। শুধু তুমি একটা ভূতের মতো ফিসফিস করছো, এটুকু হালকা বুঝতে পারছি। বলছে যে লঘু ভাবক, এমনটা শোনা যাচ্ছে? হ্যাঁ,
ওই যে লঘু ভাব হ্যাঁ, এইটা লঘুত্ব লিখলেই হবে, না ওই যে তল বলে এরকম কিছু থাকবে বা ত বলে এরকম থাকবে কোশ্চেনে? লঘর ভাব, লঘর ভাব লঘুত্ব হতে পারে, লঘুতা হতে পারে। অপশন যদি এটা থাকে তো এটাই থাকবে। ঠিক আছে, হ্যাঁ, অতএব তুমি যদি লঘুত্ব লঘুতা একসঙ্গে দেবে না, চিন্তা নেই। আচ্ছা, ঠিক আছে, আমার ফোনে দিতে ধরো পারছি না। লঘ ভাবম থাকলে কি হবে উত্তর? লঘুত্তম। লঘুত্তম। এইগুলো আস্তে আস্তে শেখাবো, এখন শেখাবো না। সমূহ অর্থে গ্রাম জন বন্ধু তৎপ্রত্যয় হয়, গ্রামানাম সমূহ গ্রামতা, জননাম সমূহ জনতা, বন্ধুনাম সমূহ বন্ধুতা। সমূহ অর্থে গজ বা সহায় সাথে তৎপ্রত্যয় হয়, গজানান সমূহ গজতা, সহায়ানান সমূহ সহায়তা। দেবার তল, দেব শব্দ হতে তৎপ্রত্যয় হয়, দেব যুক্ত তল দেবতা। এটা অনেকবার পরীক্ষা করেছে ওই দেবতা। দেবযুক্ত তল সমান দেবতা। আর বতু আমি পড়াবো না, বতুতে পরে দিন পড়াবো। তাহলে আমি তোমাদেরকে এই 17.5.11 এতদূর পড়ালাম আজকে। ঠিক আছে, পিডিএফ এ 479 পেজ। এর আগে আমরা 480 পেজ, 478 পেজ, তার আগে 477 পেজ, তার আগে 476 পেজ, তার আগে আরো আছে, পেজটা উড়ে গেছে। এই অংশটা তোমরা পরের দিন যেটা করবে, এই যে শুরু করলাম এখান থেকে শুরু করেছিলাম, পুরো একদম 472 পেজ দেখতে পাচ্ছ? এই পেজ থেকে পুরো আপ টু এন্ড এতটা পর্যন্ত যা যা তদ্ধিত প্রত্যয় আছে সবগুলোকে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে মুখস্থ করবে। ঠিক আছে, কারো কোনো জিজ্ঞাসা আছে আর? কারো কোনো জিজ্ঞাসা আছে আর? কারো কোনো হ্যালো, জিজ্ঞাসা? হ্যাঁ বলো। বলছি স্যার দেবতা শব্দটা ওইটা যদি থাকে কোথাও, ওটা কি মানে দেব শব্দ দিয়েই হবে না দেবতা বলে আলাদা শব্দ হয়? দেব থেকে দেবতা যে হচ্ছে তলপদে যোগ করার পর হচ্ছে। আমি বলছি যদি কোথাও থাকে দেবতা দেবতা প্রণাম করে বা কিছু থাকে এরকম, তাহলে ওখানে শব্দটা কি দেব লিখবো না দেবতা এরকম কিছু দেব লিখবে। দেব দিয়ে না কিছু? হ্যাঁ, আর কারো জিজ্ঞাসা আছে? কালকে রাত্রে আবার ক্লাস নেব, এই এতটা যে পড়ালাম এর পরবর্তী অংশ। তার আগে তোমরা হ্যালো, হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি যে একটা যে তুমুল প্রত্যয়ের গুপযুক্ত তুমুল, কোনো বইয়ে আছে গোপায়িতু আর কোনো বইয়ে আছে গোপয়িতু। তুমি ওটা পানি নিয়ম কি বলছে? কোনটা ঠিক? পানি নিয়ম কি বলছে পানির নিয়ম দেখিনি। ওটাই দেখবে। যেখানে যেখানে সংস্কৃত ব্যাকরণ এরকম প্রয়োগের জায়গায় কোনো মানে বিচিত্র প্রয়োগ দেখবে, সেখানে চুপচাপ পানি নিয়মে যেটা আছে সেটাকে উত্তর বলে মাথায় থাকবে। ঠিক আছে, আরেকটা স্যার হচ্ছে দশরথের কনিষ্ঠা স্ত্রী কি কইকেয়ী?
না, মধ্যম স্ত্রী কইকেয়ী। কইকেয়ী। হ্যাঁ, কৈকেয়ীর পুত্র কে ছিল? ভরত তো। ভরত, ভরত, হ্যাঁ। মধ্যম পুত্র মধ্যম স্ত্রী হওয়া উচিত তো। আমরাও জানি তো মধ্যম স্ত্রী, কোন বই আছে মধ্যম, কোথা বাছে আছে কনিষ্ঠা। এই যে যেমন ধরেন কোশ্চেন হচ্ছে, একজন ছাত্রী বলছিল, ঋতব্যতা বলছিল যে এক বাজার চলতে বেশ ভালো ভালো বই যারা প্রচুর বিক্রি, সেখানে লেখা আছে মহাভারতের নায়ককে, কোথাও অর্জুন কোথাও যুধিষ্ঠির। জীবনে হবে না, জীবনে হবে না। হবে তো অর্জুন। একদম শ্রীকৃষ্ণ ছাড়া নাইস যুধিষ্ঠির হতে থেকে। পারে না। কৃষ্ণই তো হবে, হ্যাঁ সেই। কৃষ্ণই একদম অল ইন অল সেখানে। আর একটা হচ্ছে স্যার, এটা তাহলে হলো মধ্যম স্ত্রী, তাই তো? হ্যাঁ, আমি তো মধ্যস্থির জানি, আমি চিন্তা আমিও জানি করিনি। মধ্যম স্ত্রী, কিন্তু বইয়ে আছে কনিষ্ঠা স্ত্রী। আরো গুলি মারো। এতদিন জানতাম তো মধ্যম স্ত্রী। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে রামায়ণের প্রাচীন টিকা তো হচ্ছে রামানুজের রামানুজীয় টিকা, হ্যাঁ, কিন্তু অঞ্জয়ের বই আলাদা আছে। কি আছে? কি আছে এই মুহূর্তে না হচ্ছে একটা তোর দেখাচ্ছি। সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে যদি কারো কোনো কনফিউশন আছে, সেখানে দেখবে ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বই। ওটা হলো মানদণ্ড একদম। আর অঞ্জয়ের বই আছে রামায়ণের প্রাচীন টিকা হচ্ছে রামায়ণ কতক। আচ্ছা, আর তুমি এই যে কনফিউশন পড়ছো, এই জায়গায় তুমি সৎ পাবে, তোমাদের ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বই আছে? না স্যার নেই। তা তুমি কোশ্চেন আবার লিখে পাঠাবে একবার, বা ছবি তুলে পাঠাও, আমি দেখে নেবো, আজকে রাত্রে দেখে তোমায় পাঠিয়ে দেবো। ঠিক আছে। আর একটা হ্যালো। বলছিলাম যে ওই যে নিজ প্রত্যয়টা কোথায় কোথায় হয়, সেটা একটা কনফিউশন রয়ে যায়। ওই লপের সাথে যখন নিজ যুক্ত হচ্ছে, কোনটায় নিজ যুক্ত হচ্ছে কোনটায় হচ্ছে না। ও আচ্ছা, সেই এতে তুমি ওই কোশ্চেন তুমি পাঠিয়ে। আমাকে হ্যাঁ, জানতে চেয়েছিলে আমাকে একবার, মনে পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা নিজন্ত রূপে আমি পড়াবো না, নিজন্ত হবে তো পরের মাসে, তখন তো ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো আপাতত স্যার। এখন যেটুকু অংশ তুমি পাচ্ছ ওটা আচ্ছা কভার করে ঠিক দাও। আছে। ঠিক আছে। হ্যাঁ, কে বলছো? হ্যালো, হ্যাঁ, প্রদীপ বলছি স্যার। প্রদীপ বলো। বলছি স্যার, কৃষ্ণকালী মণ্ডলের বইয়ে তো দেওয়া আছে সুমিত্রা মধ্যম পত্নী। আমি তো এই অংশ যখন সমস্যা হবে, আমি বলেছি ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বইটা দেখবো, যার যে আরেকটা কথা ভালো কথা বলছিলাম, অনেকে লাইনে আছো, তোমরা সব অফলাইনে লোক, ওই অনলাইনের লোক, যেসব কোশ্চেন গুলো হচ্ছে, সমস্যা হচ্ছে, সেই কোশ্চেন গুলো একটু আমাকে লিখে পাঠিয়ে দাও দেখি। এই সাহিত্যের কোশ্চেন গুলো আমি ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বইটা ফলো করে তোমাদের কি উত্তরটা ঠিক হবে জানবো। কারণ ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বইটাকে কিন্তু এসএসসি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মান্য করে। তাহলে স্যার রামায়ণ থেকে ওইখানে পিডিএফ দিলে তো ভালো হতো। আমি তো পিডিএফ দিয়েছি তো আমি। ওই বইটা থেকে, ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বই থেকে। ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বই সাহিত্য ইতিহাসের মতো বই, ওখানে তোমার ধরো মানে একসঙ্গে প্রচুর লেভেলের গোটা ডিটেলস লেখা আছে। যেটা কনফিউজিং জায়গা, সেই জায়গাটা তোমার ক্লিয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, আমার নোটে কি লেখা আছে? দেখছি স্যার, দাঁড়ান একটু। আমার নোটে কি স্যার এই লেখা যে আছে? আরেকটা আছে কবি, স্যার বলো বলো। এই যে লেখা আছে কবিযুক্ত তল, এখানে তলটা তয় বয় কেন হচ্ছে? এটা তো তলও হবে এই কবিতা। হ্যাঁ, এটা এটা কি ভুল আছে? হ্যাঁ, এটা ভুল আছে। আচ্ছা। ওই যেমন ধরো এখানে ভুল ছিল, যে প্রথমে দেখবে এই যে এখানে ভুল ছিল, কাটলাম আমি। হ্যাঁ, হ্যাঁ, দেখেছি প্রথমে। এর আগে বুঝতে পারছি।
হ্যালো স্যার, এই যে, হ্যাঁ বলো। বলছি স্যার আপনার নোটে কৌশল্যা কই কই তারপর সুমিত্রা দেওয়া আছে। সুমিতে 3 নাম্বার আছে তো? হ্যাঁ হ্যাঁ, 3 নম্বরে আছে। আমার নোট ধীরেন্দ্র বন্ধুকে বই করা, চিন্তা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার বলো। আমার গীতার হচ্ছে অর্জুনের কতগুলো শ্লোক, শ্রীকৃষ্ণের কতগুলো শ্লোক, আপনার নোটসে দেওয়া আছে 620 শ্রীকৃষ্ণের, কিন্তু অন্য বইতে আলাদা আছে, আর আপনি যে সেটটা দিয়েছেন সেখানেও আলাদা আছে। আমার নোটে কত আছে? সেখানে নোটটা, আপনার নোটটায় আছে 620। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। আর যেখানে হচ্ছে সেট দিয়েছেন সেখানে 527, 572, 547, 47 574। 47টা আছে। আচ্ছা, আমার মহাভারতের নোটটা সেই থেকে করা, এর নোট থেকে। এই যে বলো, যে বইটা ছিল বলো, খুব প্রাচীন বইটা, বলো না গো, ওর নামটা কি বলো না, এক সময় প্রচুর পপুলার বই ছিল, যখন লিখিত নেট হতো। আহ, বনবিহারী। বনবিহারী ঘোষাল। না না, নেট নেট বন চৌকম্বার যে বইটা হতো না, পুরানো বইটা, আমার মহাভারত না তো ওখান থেকে পড়া। নেটের বই। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে আমাকে বাংলা বইয়ের সাহায্য নিতে হবে, নেটের এটা ছিল সংস্কৃত দর্পণ স্যার, হ্যাঁ, সংস্কৃত। সংস্কৃত দর্পণ না কি ছিল, হ্যাঁ। না, দর্পণকে তোমাদেরকে পড়াতাম আমি। হ্যাঁ, আমার অর্জুনেরও কটি শ্লোক এখানে আপনার নোটে 57টা দেওয়া আছে, হ্যাঁ, আর এখানে অপশন গুলো 57 নেই, 40, 85, 74, 82 তিনটে দেওয়া আছে। তাহলে সেখানে কি করবো? ঠিক আছে, এই কোশ্চেন গুলো একটু দেখতে হবে কি করা যায়। আর ওটা 13 নম্বর সেটা দিয়েছেন স্যার, হ্যাঁ, 13 নম্বর সেটা দিয়েছেন প্রশ্নটা। আচ্ছা। আচ্ছা, সেট গুলো কমপ্লিট করছো বাড়িতে? আমাকে তো গুটি কয়েক ছেলে মেয়ে মানে সেট গুলো করে পাঠাচ্ছে, গুটি কয়েক ছেলে মেয়ে করে পাঠাচ্ছে। আর সব কোথায় দেখিয়ে, 13-14 হয়েছে স্যার। কালকে রাত্রে 15 দিয়েছিলাম তো। হ্যাঁ হ্যাঁ। ওখানে ছিলাম, আমি বেনিবে ছিলাম না, ফলে আমি এই জন্য ক্লাস নিতে পারিনি। আচ্ছা কাল ঠিক আছে স্যার। কালকে তদ্বির শেষ করে দেবো। মানে ফার্স্ট রাউন্ড শেষ, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, অনেক রাউন্ড চলে তদ্বির, চিন্তা নেই। যেটুকু অংশ পড়ালাম আজকে পুরোটা মুখস্থ করবে, একদম লাইন বাই লাইন মুখস্থ করবে, কোনোটা বাদ দেবে না। যেটুকু অংশ পড়ালাম আজকে অতটুকু অংশ পানি নিয়মে কোথায় আছে দেখো, পাশে সব পয়েন্ট আউট করা আছে একদম, এই যে লেফট পেন্সিলে দেখবে। কালকে ভিডিওটা দিতে সময় লাগবে, কারণ যে ছেলেটি আমার ভিডিও লোড করে দিয়ে যায় সে নেই, ঠিক আছে? কালকে আমি পড়াবো এই অংশটা, বলে দিচ্ছি আগে দিতে। বতুপ মতুপ, তারপর পড়াবো তরফতম বিয়সনিষ্ঠন, এবং এর যে বিকল্প অংশটা সেটা পড়াবো, দিয়ে কালকে তদ্বির পর থেকে বাই বাই করে দেবো। আর তদ্বির পথে যদি এইটা যতটা পড়ালাম আমি আজকে, এইটা যদি তুমি পানি নিয়ম থেকে বা আমাকে কৌমুদি থেকে পড়াতে হতো, তুমি এতক্ষণ অজ্ঞান হয়ে যেত। বলে জল দে মাথায়, কেমন মনে হতো না এটা? বা তুমি বলতে থাক পড়া, আমি এসএস পরীক্ষা দেবো। ঠিক আছে, তাহলে এতটা থাকবে, হাফ তদ্বির পড়তে, বাকিটা পরের দিন হবে। লেফট হয়ে যাও সকালে, আমি লেফট হয়ে যাই।